আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সিয়ামুল হক। তোমাদের সবাইকে শুভ সকাল এবং রমাদান মুবারক। তো আজকে আমরা আমাদের এইচএসসি 2026 এর ফাইনাল রিভিশন কোর্সে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের B23 লেকচারে আমরা আবারও চলে আসছি। তো আমাদের সাথে কিন্তু অনেকেই হচ্ছে কি জয়েন করে ফেলছে। আমাদের সাথে সাউদা, অনন্যা, তাসনিম, তান্নি, কলি, তারপর হচ্ছে নুসরাত কবির, অনন্যা, সবাই হচ্ছে সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তো সবাই আমরা হচ্ছে কি মোটামুটি ভালো আছি এবং তোমাদের সবাইকে আসলে থ্যাঙ্কফুল, মানে থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ তোমরা এত সকালবেলা তোমরা হচ্ছে গিয়ে কি রোজার ভেতরে ক্লাসটা করার জন্য জয়েন করছো। এটার জন্য প্রথমত তোমাদের সবাইকে হচ্ছে কি আমার পক্ষ থেকে অনেক 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 বেশি হচ্ছে কি ধন্যবাদ, ঠিক আছে? এবং ইফতারের দাওয়াত, ঠিক আছে? তো আজকে আমরা দেখো এই যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র মানে বায়োলজি সেকেন্ড পেপারের জিনতত্ত্ব, বিবর্তন এবং প্রাণীর আচরণ, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে আমরা পড়াশোনা হচ্ছে গিয়ে কি করব, ঠিক আছে? এই তো সাউদা, এইখানে আমি আসতেছি। দেখো এই যে প্রাণীর আচরণ, এই চ্যাপ্টারটা গত 6 বছর ধরে সে হচ্ছে কমাইছিল। 6 বছর ধরে কমাইছিল মানে কি, 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এইটা হচ্ছে গিয়ে কি আমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার ছিল প্রাণীর আচরণ। সো এইখান থেকে গত 5 বছরে আসলে সেরকম কোনো কি আসে নাই বলতো, মানে কোনো প্রশ্নই হচ্ছে গিয়ে কি আসে নাই। তার মানে 2020 সালের আগে কিছু কিছু প্রশ্ন হচ্ছে গিয়ে কি আসছিল, এবং তোমরা যদি ওই প্রশ্নগুলা বা ওই টপিকগুলাই ভালো করে পড়ে ফেলো না, তাহলে প্রাণীর আচরণ তোমাদের কি বলতো একদম 100% কমপ্লিট হচ্ছে কি হয়ে যাবে, ঠিক আছে? এবং খুবই 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 সিম্পল কয়েকটা টপিক আছে, আমি তোমাদেরকে বুঝাই দিলে তোমরা নিজেরাই হচ্ছে গিয়ে কি পরে বস হচ্ছে গিয়ে কি হয়ে যাবা, ঠিক আছে? সো এটা আগে পড়ছো কি পড়ো নাই এটা ম্যাটার করতেছে না। আর জিনতত্ত্ব এবং বিবর্তনে আজকে আমরা এই বিবর্তনের পার্টটুকু পড়বো। এর আগে তোমরা জিনতত্ত্ব পড়ছো, আজকে আমরা কি পড়বো? বিবর্তনের পার্ট। বিশ্বাস করবা কিনা জানি না, এই বিবর্তন পার্ট থেকে সাধারণত কোনো প্রকার সিকিউ আসেও না, বুঝতে পারছো? এবং প্রাণীর আচরণ থেকেও আসলে একটা সিকিউ কখনো আসে না। মানে এই যে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি, এই চ্যাপ্টারগুলো থেকে কখনো পরিপূর্ণ কি থাকবে না, কোনো সৃজনশীল প্রশ্ন থাকবে না। দুই একটা প্রশ্নের হয়তো বা খ, না হলে কখনো কখনো গ, সর্বোচ্চ এইটুকু থাকতে পারে, আর দুই একটা এমসিকিউ হচ্ছে গিয়ে কি থাকতে পারে। তাই এই ক্লাসটা তুমি আগে করছো কি করো নাই, তুমি পারো কি পারো না, এটা তোমার কোনো ম্যাটারই করতেছে না, বিকজ আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে পুরো চ্যাপ্টারগুলোর কনসেপ্ট হচ্ছে গিয়ে কি আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে কি বুঝাই দিব। তাহলে আমরা কি ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার এভরিওয়ান? আমরা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। কেন পারবো না খাওয়াইতে, ঠিক আছে? তো তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে কি তাহলে কথা না বাড়ায় আমরা শুরু করে দেই, ঠিক আছে? রোজার দিন। তো দেখো আমরা ফার্স্টে হচ্ছে বিবর্তনের অংশটুকু পড়বো। কি বলতো হচ্ছে গিয়ে কি বিবর্তনের পার্টটুকু হচ্ছে গিয়ে কি আমরা পড়বো। তো সবার ফার্স্টে তোমাদেরকে যে আমি জিজ্ঞেস করি বিবর্তন মানে কি। দেখো বিবর্তনের অনেকগুলা থিওরি হচ্ছে গিয়ে কি আছে, বাট সব থেকে হচ্ছে গিয়ে কি সুন্দর যে থিওরি সেটা হচ্ছে গিয়ে কি সময়ের সাথে সাথে প্রাণীর ভেতরে পরিবেশের সাথে টিকে থাকার জন্য যে পরিবর্তনটা চলে আসে সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি বিবর্তন। এই বিবর্তনে কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করার পেছনেও কারণ আছে, বিশ্বাস না করার পেছনেও কি বলতো যথেষ্ট কারণ হচ্ছে গিয়ে কি আছে। প্রথমত বিজ্ঞানীরা দেখো বিবর্তনটাকে এইভাবে করে ব্যাখ্যা করছে তোমাদের বইতে, যে একটা বানর সে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি বলতো হচ্ছে গিয়ে কি মানুষে পরিণত হয়ে গেছে। আমাদের ইসলাম ধর্ম অনুসারে বা ধর্ম অনুসারে এই কথাটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে কি যুক্তিহীন। বাট বিবর্তন কি বলছে, সময়ের সাথে সাথে একটা বানর তার শরীরের যে অনুন্নত বৈশিষ্ট্য আছে সেগুলোকে ত্যাগ করে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি ধারণ হচ্ছে গিয়ে কি করে, ঠিক আছে? তো এইটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি আমরা বিবর্তন বলতেছি। আচ্ছা, ইফতারের দাওয়াত কোথায়? সোহরাওয়ার্দী হাসপাতালের 6 তলায় 634 নাম্বার হচ্ছে গিয়ে কি রুমে, ঠিক আছে, যেখানে আমি বসি। তাহলে আমরা বুঝতে পারছি বিবর্তনের কনসেপ্টটা। তো এই বিবর্তন নিয়ে অনেক বিজ্ঞানী অনেক রকম তত্ত্ব দিছে। তো সব থেকে সুন্দর তত্ত্ব যেটা দিছে সেটা হচ্ছে গিয়ে কি বিজ্ঞানী ল্যামার্ক। কি বলতো? ল্যামার্ক। সে বলছে কি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। কি বলতো হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার হচ্ছে গিয়ে কি মতবাদ। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ মানে কি জানো? সময়ের সাথে সাথে একটা প্রাণী যেই সকল বৈশিষ্ট্য অর্জন করছে সেগুলো তার ভেতরে রয়ে গেছে এবং সেইগুলোই পরবর্তী বংশধর বা জেনারেশন হচ্ছে গিয়ে কি চলে গেছে। এইভাবে করে প্রাণীর কি হয়েছে বলতো? বিবর্তন হয়েছে। যেমন
চিন্তা করা হয় এইভাবে যে একটা টাইমে নাকি মানুষের হচ্ছে গিয়ে কি লেজ ছিল, মানুষের কি ছিল, লেজ হচ্ছে গিয়ে কি ছিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এইটুকু অর্জন করছে যে না, এই লেজ মানুষের কোনো কি আসে না বলতে কাজে আসে না, সো লেজটা মানুষ হচ্ছে কেটে ফেলে দিছে। এবং এই কারণে পরবর্তী জেনারেশনের মানুষের কি হয় নাই বলতো, কোনো লেজ হচ্ছে গিয়ে কি হয় নাই। বুঝতে পারছো, মানে এটা বিজ্ঞান হচ্ছে গিয়ে কি এই কথাটা বলে। তো এই যে একজন একটা বৈশিষ্ট্য অর্জন করছে এবং ওই বৈশিষ্ট্যটাই কি বলতো হচ্ছে গিয়ে কি আস্তে আস্তে তার ভিতরে চলে আসছে এবং তার পরবর্তী জেনারেশনে চলে আসছে, এটাকে আমরা বলি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ঠিক আছে, দেখো কে দিছে, ফরাসি দার্শনিক এবং প্রকৃত বিজ্ঞানী ল্যামার্ক দিছে, এবং তার এই তত্ত্বটা একটা বইতে, সেটা হচ্ছে গিয়ে কি ফিলোসোফিয়া জুলজিক নামক একটা গ্রন্থ হচ্ছে গিয়ে কি করা আছে। আর এই লেমার্ক উনি কিন্তু বায়োলজি শব্দের প্রবক্তা এবং প্রাণীগুলাকে মেরুদণ্ড আর অমেরুদণ্ড এই দুইটা ভাগে ভাগ করছে। বুঝতে পারছো, এবং খেয়াল করো এই যে ল্যামার্কের যে তত্ত্বগুলা, এই তত্ত্বগুলার চারটা হচ্ছে গিয়ে কি ব্যাখ্যা আছে। কি, প্রথমত হচ্ছে বৃদ্ধি, তারপরে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন, তৃতীয় সূত্র ব্যবহার এবং অব্যবহার, চতুর্থ সূত্র অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ব্যবহার। কোনটা কি আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, এক নম্বর হচ্ছে বৃদ্ধি। সে কি বলছে জানো, সে বলছে এই পৃথিবীতে সেই সকল প্রাণী হচ্ছে গিয়ে কি টিকে আছে যাদের বৃদ্ধি বা যাদের সংখ্যা বৃদ্ধির পরিমাণ অনেক বেশি ছিল। যেমন দেখো, তেলাপোকা বছরে প্রায় একটা তেলাপোকা বছরে প্রায় 12 থেকে 16,000 বাচ্চা হচ্ছে গিয়ে কি দিতে পারে চাইলে। ঠিক আছে, তাহলে চিন্তা করো তেলাপোকা কত বেশি মানে বৃদ্ধি করে। কিন্তু সেই তুলনায় একটা ডাইনোসর ওর পুরো জীবনে মাত্র 2টা বা 3টা হচ্ছে গিয়ে কি ডিম দেয়। তার মানে কি ডাইনোসরের বৃদ্ধি হারটা কি কম, এই জন্য সময়ের সাথে সাথে ডাইনোসর কি বিলুপ্ত হয়ে গেছে। বাট দেখো ওই তেলাপোকা ও কিন্তু ডাইনোসরের সময় ছিল, এখনো আছে, কেন বলতো, ওর বৃদ্ধির হারটা বেশি। তারপর দ্বিতীয় সূত্র পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। একটা টাইমে ধারণা করা হয়তো কি জানো, যে আমরা জিরাফ দেখি না, এই জিরাফের গলাটা হচ্ছে গিয়ে কি ছোট ছিল, একদম দেখতে অনেকটা হচ্ছে কি কিসের মতো ছিল, যে ঘোড়ার মতো ছিল। কিন্তু জিরাফ কি খায়, গাছের লতা পাতাগুলো খায়। এখন সে খেয়াল করলো কি গাছের লতা পাতাগুলো অনেক উপরে উপরে থাকে, তো সে করছে কি জানো, তার গলাটা এরকম উঁচু করে সে লতা পাতা খাওয়ার ট্রাই হচ্ছে গিয়ে কি করতো। এবং এই যে সে একটা চেষ্টা যে করছে, এই কারণে পরবর্তী জেনারেশনের জিরাফগুলোর গলা কি হয়ে গেছে বলতো হচ্ছে গিয়ে কি লম্বা হয়ে গেছে। তারপর দেখো যে 3 নাম্বার ব্যবহার এবং অব্যবহার, ওই যে মানুষের লেজের কথা যেটা বললাম। ঠিক আছে, এবং শুনো, আমি কিন্তু গত 3-4 মাস আগে আমাদের হাসপাতালে একটা পেশেন্ট আমরা পাইছি, একটা একদিনের বাচ্চা, ওর কিন্তু আমরা লেজ পাইছিলাম ছোট একটা, বুঝতে পারছো, ছোট একটা লেজ হচ্ছে আমরা পাইছিলাম। পরে আমরা সেটা অপারেশন করে হচ্ছে আমরা ফেলে দিচ্ছি, আমি তোমাদেরকে ছবিটা দেখাবো না, লেজের ছবিটা হচ্ছে গিয়ে কি দেখাবো না। তারপর চতুর্থ বৈশিষ্ট্য দেখো কি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এই যে উত্তরাধিকার মানে কি, ওই যে বললাম, ধরো আমার বাবা, সে হচ্ছে গিয়ে কি একটা বৈশিষ্ট্য অর্জন করছিল, সেইটা আমিও কি করছি বলতো হচ্ছে গিয়ে কি পেয়ে গেছি। এই যে আমি যে উত্তরাধিকার হিসেবে পাইছি, এটাই হচ্ছে গিয়ে কি ল্যামার্কের 4 নাম্বার হচ্ছে গিয়ে কি সূত্র। বুঝতে পারছো, ঠিক আছে। ছাগলগুলার এই তো দেখছো, এই জন্যই তো বললাম মোস্তফা যে ছাগলও তো তাই করে, তাহলে ওর গলা কেন বাড়লো না। এই জন্যই তো বললাম যে বিবর্তন নিয়ে অনেক কি আছে বলতো হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে গিয়ে কি আছে অনন্যা। বুঝতে পারছো, ওকে। এরপরে দেখো আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডারউইন। কি বলতো হচ্ছে ডারউইন, সেও বিবর্তন নিয়ে কি দিছে বলতো হচ্ছে মতবাদ হচ্ছে গিয়ে কি দিছে। এবং তার মতবাদটা কি বলতো হচ্ছে গিয়ে কি প্রাকৃতিক নির্বাচন মতবাদ। কি বলতো হচ্ছে গিয়ে কি প্রাকৃতিক নির্বাচন মতবাদ। বুঝতে পারছো, ঠিক আছে। আমি বিবর্তন, সত্যি কথা বলতে আমি বিবর্তন বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না। ঠিক আছে, আমি হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন মতবাদ মানে ডারউইন বলার চেষ্টা করছে যে আমাদের যে প্রকৃতি আসলে সিলেক্ট করে দিছে যে কে হচ্ছে গিয়ে কি এই পৃথিবীতে কার বিবর্তন হবে আর কার এই পৃথিবীতে বিবর্তন হবে না। এবং তার এই কথাটা একটা ফেমাস তার বইতে হচ্ছে গিয়ে কি আসছে, অন দ্য অরিজিন অফ দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এবং এটা কিন্তু একবার মেডিকেলে আসছেও, মেডিকেলে একবার এটা আসছেও। এবং তার তত্ত্বের 3টা ঘটনা আছে। এক হচ্ছে যে বংশবৃদ্ধির উচ্চ হার এবং খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা, এর কারণে অনেক প্রাণীর বিবর্তন হয়েছে, অনেক প্রাণীর বিবর্তন হয় নাই। তারপরে 2 নাম্বার সে বলছে যোগ্যতমের জয়, মানে এই পৃথিবীতে যার যোগ্যতা বেশি সে এই পৃথিবীতে টিকে থাকতে পারছে, আর যার যোগ্যতা ছিল না সে হচ্ছে আস্তে আস্তে পৃথিবী থেকে নাই হয়ে গেছে। এবং 3 নাম্বার হচ্ছে নতুন প্রজাতির কি বলতো উৎপত্তি, মানে যেই জীবগুলা তাদের নতুন প্রজাতি বা নতুন বংশধর তৈরি করতে পারছে তারাই হচ্ছে গিয়ে কি বিবর্তনের মাধ্যমে টিকে আছে। আর যারা নতুন কোনো প্রজাতি তৈরি করতে পারে নাই তারা হচ্ছে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি বলতো ভ্যানিশ হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারছো?
এই তো এই জেবা, তুমি কেমনে দেখছো? আচ্ছা, আমি মাঝে একদিন হচ্ছে গিয়ে কি দেখাইছিলাম যে হচ্ছে গিয়ে কি অন্য একটা ক্লাসে আমি দেখাইছিলাম যে ওই যে লেজের হচ্ছে গিয়ে কি ছবি, মানুষের লেজের ছবি। ওকে, তো আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার দেখো বিবর্তন যে হইছে এইটার পক্ষে কিছু প্রমাণ হচ্ছে গিয়ে কি বিজ্ঞানীরা হচ্ছে গিয়ে কি দিছে, এইগুলো তো আমাদের পড়া লাগবে না, খালি জেনে রাখো যেরকম অনেকগুলা মানে প্রমাণ হচ্ছে গিয়ে কি আছে, যেমন অঙ্গ সাংস্থিক প্রমাণ, জীবাশ্ম প্রমাণ, শারীরবৃত্তীয় প্রমাণ, ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, শ্রেণীবিন্যাসগত প্রমাণ, কোষতাত্ত্বিক প্রমাণ, ভৌগোলিক প্রমাণ। ঠিক আছে, এই যে এইগুলা প্রমাণ আছে, বাট এইগুলো তোমাদের লাগবে না, জাস্ট খালি জেনে রাখো যে এইগুলোর মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করছে। তো খেয়াল করো, এই যে অঙ্গ সাংস্থিক প্রমাণ এইটা আমাদের লাগবে। কি বলতো? অঙ্গ সাংস্থিক প্রমাণ। দেখো খেয়াল করো, বিবর্তন কি বলছে? বিবর্তন বলছে প্রাণীগুলা সময়ের সাথে সাথে নিম্ন বৈশিষ্ট্য থেকে আস্তে আস্তে কি বলতো হচ্ছে গিয়ে কি উচ্চ বৈশিষ্ট্যের দিকে আসছে। তাহলে যাদের নিম্ন বৈশিষ্ট্য কি বলতো হচ্ছে গিয়ে কি, যাদের নিম্ন বৈশিষ্ট্য, তাদের যে হার্ট, তাদের যে হার্ট, এই হার্টটা কি বলতো হচ্ছে গিয়ে কি অনুন্নত, কি বলতো হচ্ছে গিয়ে কি অনুন্নত। আর যারা হচ্ছে গিয়ে কি উচ্চ বৈশিষ্ট্যের, কি বলতো হচ্ছে গিয়ে কি উচ্চ বৈশিষ্ট্যের, তাদের যে হার্ট বা হৃৎপিণ্ড, কি বলতো তাদের যে হার্ট বা কি বলতো হচ্ছে গিয়ে কি হৃৎপিণ্ড, সেটা কি বলতো হচ্ছে গিয়ে কি উন্নত। রাইট? এই দেখো খেয়াল করো, কি খেয়াল করো, ওই যে মাছ, ও হচ্ছে একটু নিম্ন শ্রেণীর প্রাণী, এই জন্য ওর হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। উভচর তার থেকে একটু উন্নত, এই জন্য তার হৃৎপিণ্ড কি বলতো হচ্ছে গিয়ে কি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আবার সরীসৃপ সেটা অসম্পূর্ণ চার। আর বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে তো কি বলতো পাখি এবং স্তন্যপায়ী প্রাণী বা আমরা তৈরি হয়েছি, এই জন্য আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বুঝতে পারছো? তারা হচ্ছে এইভাবে জিনিসটা ধরছে। এবং খেয়াল করো, ওই যে বিবর্তনে কি হয়েছে ঘটনাটা, সময়ের সাথে সাথে যখন বিবর্তন হয়েছে তখন ওই যে আমরা অনেক অঙ্গ ব্যবহার করছি, আবার অনেক অঙ্গ আমরা কি করি নাই বলতো, ব্যবহার করি নাই। তো যে অঙ্গগুলো ব্যবহার করি নাই ওগুলো কি হয়ে গেছে বলতো, বিলুপ্ত হয়ে গেছে। তো মানুষের শরীরে এরকম প্রায় 100টার মতো কি আছে বলতো, লুপ্ত প্রায় বা বিলুপ্ত অঙ্গ হচ্ছে গিয়ে কি আছে। কি কি দেখো, চোখের কোনায় উপপল্লব, এই দেখো চোখের এই যে 2 কোনায়, এই যে এই জায়গায় হাত দাও, একটু উঁচু অংশ আছে, এটাকে বলে উপপল্লব। এটা কিন্তু কোনো কাজে নাই, এমনি আছে। বুঝতে পারছো? এটা নিষ্ক্রিয় অঙ্গ। ক্লিয়ার? না, মানুষের থেকে তো উন্নত প্রাণী নাই, এটা তো আমাদের ইসলামই বলে, সব ধর্মই হচ্ছে বলে যে আশরাফুল মাকলুত। রাইট? তারপর দেখো বহিকর্ণের 3টা হচ্ছে গিয়ে কি পেশি, এই দেখো কানের ভিতরে কিন্তু পেশি আছে, এই পেশিগুলা দিয়ে তুমি কি কান নাড়াইতে পারো? তুমি পারো না, বাট অনেক মানুষ কিন্তু এটা পারে। বুঝতে পারছো? আর এবং এটা কিন্তু একটা লুপ্তপ্রায় অঙ্গ। পিনিয়াল গ্রন্থি মাথার ভেতরে, আক্কেল দাঁত কোনো কাজে নাই, থাইমাস গ্রন্থি গলার এই জায়গায়, গায়ের লোম, এই যে গায়ের লোম কোনো কাজ আছে? এই লোম না থাকলে তোমার কোনো কিছু আসে যায়? অনেকের তো গায়ে লোম নাই। সূচালো কি বলতো হচ্ছে গিয়ে কি, কর্তন হচ্ছে গিয়ে কি দাঁত, কি বলতো হচ্ছে গিয়ে কি সূচালো হচ্ছে গিয়ে কি, কর্তন হচ্ছে গিয়ে কি দাঁত। তারপর হচ্ছে পুচ্ছাস্থি, মানুষের স্তন মানে পুরুষের স্তন। আর হচ্ছে অ্যাপেন্ডিক্স, এই দেখো আমাদের শরীরে যে মধ্যে যে অ্যাপেন্ডিক্স থাকে এটাও কিন্তু একটা নিষ্ক্রিয় অঙ্গ। তো এতগুলো আছে আমাদের লুপ্তপ্রায় অঙ্গ। বাট শুনো একটা কাহিনী বলি, সেটা হচ্ছে গিয়ে কি, এই যে কর্তন দাঁত এইটা, তারপর পুরুষের স্তন, পুচ্ছাত্তি মানে কি বলতো লেজ, ঠিক আছে, এইগুলার কথা কিন্তু তোমাদের মেন রাইটারের বইতে হচ্ছে গিয়ে কি বলা নাই। ঠিক আছে? এবং একবার একটা প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আসছিল যে তোমার হচ্ছে গিয়ে কি মানুষের কি বলতো হচ্ছে গিয়ে কি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা। তো যেহেতু এই 3টা জিনিস আমাদের মেন বইতে নাই, সো এই 3টা জিনিস অপশনে থাকলেও দাগানো যাবে না, সেই ক্ষেত্রে আমাদের এর মধ্যে থেকে দাগাইতে হবে। বুঝতে পারছো? যে এর মধ্যে থেকে দাগাইতে হচ্ছে গিয়ে কি হবে, যে কানের পেশি, কি বলতো কানের পেশি, এটাই তখন হচ্ছে গিয়ে কি কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে কি হয়তো বা ছিল। তারপর হচ্ছে গিয়ে কি হয়তোবা অ্যাপেন্ডিক্স অথবা গায়ের লোম, এইগুলো আমাদের হচ্ছে গিয়ে কি দাগাইতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? মোস্তফা তোমার কথাটা বুঝতে পারি না, ঠিক আছে। ল্যাক্রিমাল গ্রন্থি, এই আমাদের স্কিনের নিচে যে গ্রন্থি থাকে যেখান থেকে ঘাম তৈরি হয় এটাকে আমরা ল্যাক্রিমাল গ্রন্থি, সরি ল্যাক্রিমাল, এটা হচ্ছে চোখের ভিতরে, চোখের ভিতরে চোখের পানি বের হয় যে গ্রন্থি দিয়ে সেটাকে হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি বলি। আর স্কিনের নিচে হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি যেখান থেকে ঘাম তৈরি হয়। তো বুঝতে পারছো, এই যে সময়ের সাথে সাথে বিবর্তনের মাধ্যমে এই জিনিসগুলা আমাদের বডিতে নিষ্ক্রিয় হয়ে গেছে। তো দেখো খেয়াল করো, এই যে তোমাদের জন্য এবার তাহলে হচ্ছে একটা কুইজ হচ্ছে গিয়ে কি আমি হচ্ছে গিয়ে কি করতেছি, ঠিক আছে, দেখি তোমরা কুইজের হচ্ছে গিয়ে কি অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি একটু দেওয়ার হচ্ছে গিয়ে কি ট্রাই করো। ঠিক আছে, কুইজের অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি তোমরা হচ্ছে গিয়ে কি দেওয়ার ট্রাই করো। হ্যাঁ, এই দেখো এই যে চিটাগাং বোর্ড 25-এ আসছে, বুঝতে পারছো? দেখো খেয়াল করো, চিটাগাং বোর্ড 25-এ কিন্তু এটা হচ্ছে গিয়ে কি আসছে, এবং আমি কিন্তু বলে দিলাম যে
এই কোশ্চেনটার অ্যান্সার নিয়ে আসলে অনেক কনফ্লিক্ট ছিল, বাট আমরা মেন বইতে আমাদের যেটা আছে ওই হিসেবে আমাদের অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি ধরতে হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ওকে, ম্যাক্সিমাম কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। আমি কুইজটা হচ্ছে গিয়ে কি তাহলে আস্তে আস্তে এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, 1 2 3 4 4.5 and 5 শেষ। এটা কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি কানের হচ্ছে গিয়ে কি পেশি হচ্ছে গিয়ে কি হবে, বুঝতে পারছো? কর্তন দাঁত এটা হবে না, কারণ এই দাঁত কিন্তু একটু মোটামুটি কাজে আসে, বুঝতে পারছো, কোনো কিছু ছিঁড়তে কাজে হচ্ছে গিয়ে কি লাগে, ঠিক আছে। সো এই যে দেখছো এই যে কানের পেশি, ক্লিয়ার। আমরা রিডার বোর্ডটা দেখি। মেহেদি, অহনা, কেকা, তারেক, সম্প্রীতি, কলি, বর্ষা, জান্নাত, হাবিবা, সোনালী, কংগ্রাচুলেশন সবাইকে, ঠিক আছে, ঠিক আছে। এটাই তো আফরিন, যে আফরিন একটা কথা বলছে যে আল্লাহ তো বিবর্তন, মানে আল্লাহ কি বলছে যে কোরআনে বলছে যে তিনি কোনো কিছুতেই হচ্ছে অযথা সৃষ্টি করেন নাই। তাহলে এটাই তো আমি তোমাদেরকে এটাই তো বললাম যে বিবর্তনের পক্ষে বিপক্ষে অনেক তত্ত্ব আছে, অনেক তত্ত্ব আছে। তুমি বিশ্বাস করবা কি করবা না, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি ব্যাপার, ঠিক আছে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এবং আমি তোমাকে বলতেছি না বিশ্বাস করতে, পার পরীক্ষায় তো আমাদের আসতে পারে, তাই না? ক্লিয়ার নুসরাত, তাহলে তোমার হচ্ছে গিয়ে কি নেটটা হচ্ছে গিয়ে কি স্লো। তো দেখো খেয়াল করো এইবার সমসাংস্থিক প্রমাণ। সমসংস্থ মানে কি জানো? একই রকম, কি বলতো হচ্ছে গিয়ে কি একই রকম। দেখো বিবর্তনের মাধ্যমে একই রকম অঙ্গ, এইগুলো নিয়েও কিছু কথা হচ্ছে বলা হয়েছে। তো দেখো সমসংস্থ মানে কি জানো? ঠিক আছে, সমসংস্থ মানে হচ্ছে গিয়ে কি যে সমসংস্থ কি বলতো, এই শব্দগুলো লিখে রাখো, ঠিক আছে, আমি সুন্দর করে লিখে দিচ্ছি। সমসংস্থ কি, ফার্স্ট হচ্ছে গিয়ে কি সমসংস্থ মানে যেই অঙ্গগুলো ভ্রূণের, ঠিক আছে, যে অঙ্গগুলো ভ্রূণের একই জায়গা, কি বলতো হচ্ছে গিয়ে কি একই জায়গা থেকে তৈরি, ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে গিয়ে কি ভিন্ন, কিন্তু কাজ কি বলতো হচ্ছে গিয়ে কি ভিন্ন, তাদেরকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি সমসংস্থ অঙ্গ। কিরকম? আচ্ছা তোমাকে যদি আমি একটা জিনিস জিজ্ঞেস করি, বলতো মানুষের হাতের সাথে তুমি বিড়ালের কোন পায়ের মিল পাবা বলতো? মানুষের হাতের সাথে তুমি যদি একটা বিড়াল বা কুকুর চিন্তা করো বা একটা গরু ছাগলও চিন্তা করো, তার কোন অংশের তুমি মিল পাবা বলতো মানুষের হাতের সাথে? বলতো কি? এই যে এটা হচ্ছে গিয়ে কি খেয়াল করো, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে কি এই যে মৌমিত্রা, কেকা, তারপর হচ্ছে গিয়ে কি অনন্যা, মাহেদি, ঐশী, হাবিবা সবাই বলছে সামনের পা, কি বলতো হচ্ছে গিয়ে কি সামনের পা। ভেরি গুড। আবার মানুষের হাতের সাথে তুমি পাখির কোন অংশটার মিল পাবা বলতো? মানুষের হাতের সাথে তুমি পাখির কোন অংশটার মিল পাবা? পাখির কোন অংশের মিল পাবা বলতো? কি? পাখির সামনের ডানা। তো দেখো খেয়াল করো, এই যে মানুষের পা, কি সরি মানুষের হাত, কি বলতো মানুষের হাত, ঠিক আছে, প্রাণীর সামনের পা, কি বলতো হচ্ছে গিয়ে কি সামনের পা, সরি সামনের পা, পাখির ডানা, কি বলতো হচ্ছে গিয়ে কি পাখির ডানা। এরা সবাই ভ্রূণের একই জায়গা থেকে তৈরি হয়েছে, বাট এদের কাজ কিন্তু আলাদা। মানুষের হাত দিয়ে আমরা ধরি, আর খেয়াল করো প্রাণীর সামনের পা দিয়ে সে হাঁটাচলা করে, আর পাখির ডানা দিয়ে সে কি বলতো হচ্ছে গিয়ে কি উড়ে যায়। তো যে বিবর্তনের মাধ্যমে একই জায়গা থেকে তৈরি হইলেও অঙ্গগুলোর কাজ কিন্তু কি বলতো এখন এক এক রকম হয়ে গেছে। এই টাইপের অঙ্গগুলোকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি সমসংস্থ অঙ্গ। বুঝতে পারছো? ক্লিয়ার? এরপর দেখো সমবৃত্তি অঙ্গ, কি বলতো হচ্ছে গিয়ে কি সমবৃত্তি অঙ্গ, কি বলতো হচ্ছে গিয়ে কি সমবৃত্তি অঙ্গ। এটার মানে কি জানো? যাদের উৎপত্তি ভিন্ন কিন্তু কাজ হচ্ছে গিয়ে কি একই রকম বা একরকম।
এই টাইপের অঙ্গগুলোকে আমরা কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি সমবৃত্তি অঙ্গ। যেমন কি শুনবা, যেমন এটার এক্সাম্পলগুলো পরীক্ষায় হচ্ছে গিয়ে কি প্রচুর আসে। যেমন এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে কি পাখির ডানা, কি বলতো পাখির ডানা আর প্রজাপতির ডানা, কি বলতো হচ্ছে গিয়ে কি প্রজাপতির ডানা। দেখো খেয়াল করো, পাখির ডানাটা ওর ভ্রূণের দ্বিতীয় স্তর থেকে তৈরি হয়েছে, তার মানে মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। কিন্তু প্রজাপতির যে ডানা ওইটা কিন্তু ওর ভ্রূণের সবার বাইরের স্তর, মানে কি একটোডার্ম থেকে তৈরি হয়েছে। তার মানে দুইটা অঙ্গের উৎপত্তি কিন্তু ভিন্ন, বাট পাখিও ডানা দিয়ে উঠতে পারে আর প্রজাপতিও ডানা দিয়েও কি বলতো হচ্ছে গিয়ে কি উঠতে পারে। বুঝতে পারছো? তাহলে এই দেখো বিবর্তন এইগুলোর পক্ষে কথা বলছে যে প্রাণী যখন নিম্ন শ্রেণী থেকে আস্তে আস্তে উচ্চ শ্রেণীর দিকে গেছে, তখন একই জায়গা থেকে উৎপত্তি হইলেও অঙ্গগুলার কাজ কি হয় ভিন্ন হয়ে গেছে, বা ভিন্ন ভিন্ন জায়গা থেকে অঙ্গগুলা তৈরি হইলেও কাজ হচ্ছে গিয়ে কি একরকম হচ্ছে গিয়ে কি হয়ে গেছে। তাহলে তোমরা কি এই সমসংস্থ আর সমবৃত্তীয় অঙ্গ এগুলো সম্পর্কে কি তোমরা বুঝতে পারছো যে এগুলোর মানে কি? যে বিবর্তনের মাধ্যমে আমার একই জায়গা থেকে তৈরি হইলেও প্রাণীগুলো যখন আস্তে আস্তে নিম্ন বৈশিষ্ট্য থেকে উন্নত বৈশিষ্ট্যের দিকে চলে গেছে, তখন অঙ্গগুলার কি বলতো হচ্ছে গিয়ে কি কি হয়ে গেছে, তোমার হচ্ছে গিয়ে কি কাজ চেঞ্জ হয়ে গেছে। আবার অনেক অঙ্গ যেগুলো হচ্ছে গিয়ে কি ভিন্ন ভিন্ন জায়গা থেকে উৎপত্তি, বাট সেগুলোর কাজ হচ্ছে একরকম হয়ে গেছে। ঠিক আছে, মানুষের ডানা থাকে না তোরে বাবা, এই যে কিন্তু তুমি অ্যাভাটার মুভিতে দেখবা। দেখো তোমাদেরকে আজকে আমি একটা লাস্টের জিনিস সাজেস্ট করবো, তোমরা অ্যাভাটার মুভিটা হচ্ছে গিয়ে কি দেখবা। অ্যাভাটারে বলছে কি যে মানুষের বিবর্তন হয়ে মানুষ যখন মানে অনেক বেশি উন্নত হয়ে গেছে, তখন মানুষের কিন্তু কি চলে আসছে বলতে হচ্ছে গিয়ে কি যে ডানা হচ্ছে গিয়ে কি চলে আসছে। তাহলে আমরা জিনিসগুলো হচ্ছে গিয়ে কি বুঝতে পারলাম। দেখো এই যে এইখান থেকে দেখো যে বিগত বছরের প্রশ্ন, দেখো দিনাজপুর বোর্ড তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড দুই জায়গায় কোশ্চেন আসছে। নিচের কোনটা সমবৃত্তীয় অঙ্গ, কি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে প্রজাপতির হচ্ছে গিয়ে কি ডানা, আর এই যে এই বাকি সবগুলা কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি সব হচ্ছে গিয়ে কি না এই সমবৃত্ত অঙ্গ। প্রজাপতির ডানা কি প্রজাপতির ডানা হবে। ঠিক আছে, আচ্ছা ওই তো রমজান মাস পরে মানে ঈদের পরে দেখো, এই জন্য বললাম যে পরে সাজেস্ট করতেছি। এইবার দেখো খেয়াল করো জীবাশ্ম ঘটিত জিনিস। ঠিক আছে, আচ্ছা জীবাশ্ম মানে কি বলতো, একটা প্রাণী বা একটা জীবন অনেক আগে ছিল এবং বর্তমানে ওর কিছু ধ্বংসাবশেষ বা মৃতদেহ আমরা হচ্ছে পাচ্ছি পাথরের নিচে বা মাটির নিচে ফসিল হিসেবে। এই যে ফসিল, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কি প্যালেন্টোলজি। বুঝতে পারছো? আর ফসিলকেই আমরা বাংলায় কি নামে ডাকি বলতো হচ্ছে কি জীবন্ত জীবাশ্ম। বুঝতে পারছো? ক্লিয়ার? মুভির স্পেলিং এই যে অ্যাভাটার, কি বলতো অ্যাভাটার। তো দেখো এই যে জীবন্ত জীবাশ্ম কারা, প্লাটিপাস। কি বলতো প্লাটিপাস, দেখবা ওই যে গুই সাপের মতো ছোট একটা জীব, ওরা অনেক আগেও ছিল, কোটি কোটি বছর আগেও ছিল, এখনো আছে। তারপর হচ্ছে গিয়ে কি পেরিপ্যাটাস। ঠিক আছে, পেরিপ্যাটাসটা কিরকম শুনবা, এটা হচ্ছে কি ওই যে বিচ্ছু যেই ধরনের না, ওই যে আমাদের বাসায় যে বিচ্ছু 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 দেখা যায় না ছোট ছোট অনেকগুলা পা, ওই রকম ধরনের। বুঝতে পারছো? এরপরে লিমুসটাও হচ্ছে গিয়ে কি এরকম এইরকম এই যে প্লাটিপাসের মতো। ল্যাটিমেরা হচ্ছে কি এক ধরনের মাছ, কি বলতো এক ধরনের মাছ। বুঝতে পারছো যে ল্যাটিমেরা হচ্ছে গিয়ে কি এক ধরনের কি বলতো হচ্ছে গিয়ে কিরকম মাছ। এই মাছের সারা শরীরে পাখনা থাকে, কি থাকে বলতো হচ্ছে গিয়ে কিরকম সারা শরীরের সব জায়গায় হচ্ছে গিয়ে কিরকম কি থাকে এরকম পাখা হচ্ছে গিয়ে কি থাকে। তো এই মাছটা ডাইনোসরের যুগেও ছিল, এখনো হচ্ছে গিয়ে কি আছে। তাহলে এটা হচ্ছে একটা কি বলতো হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম। আর তারপর হচ্ছে গিয়ে কি স্পিন্ডনন, এটা হচ্ছে এক ধরনের মানে কি বলে যে সেটা হচ্ছে গিয়ে কি পাখি, মানে কি বলে এটারে যে তোমার জিনিসটা মানে আমার মুখে আসতেছে না, একটা পাখির মতো ধরতে গেলে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তারপর এই যে নাভিহা বলছে যে সাইকাস, আমরা যেটা বায়োলজি ফার্স্ট পেপারে পড়ি, ওইটাও কিন্তু একটা জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে, তো খেয়াল করো ওই যে তার একটা কুইজ প্রশ্ন দেখো, নিচের কোনটা হচ্ছে গিয়ে কি জীবন্ত হচ্ছে গিয়ে কি জীবাশ্ম। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো তো দেখি, এটা নিচের কোনটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। দেখো খেয়াল করো, কেবলই পড়াইলাম কিন্তু পড়াইলাম যে একটা ছিল মাছের মতো। ঠিক আছে, এবং এটা কিন্তু ওই দেখছো যে বরিশাল বোর্ডে হচ্ছে কি আশা কোশ্চেন। ঠিক আছে, বরিশাল বোর্ডে আশা কোশ্চেন। দেখো অনেক অল্প প্রশ্ন আসে, আমরা এর আগের দিন যখন পড়ছিলাম আমরা অনেক প্রশ্ন প্র্যাকটিস করছিলাম না, কারণ কি ওই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন ছিল, কারণ ওগুলো শর্ট সিলেবাসের মধ্যে ছিল। তো সবাই কিন্তু মোটামুটি কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, তারপর শেষ করে দিব। 1 2 3 4 4.5 and 5। এটা কি বলতো হচ্ছে গিয়ে কি এই যে ল্যাটিমেরিয়া। ঠিক আছে, যে ল্যাটিমেরিয়া যে আমি বললাম যে একটা ছোট মাছের মতো, এটা ডাইনোসরের আমলে ছিল এবং ধারণা করা হয়তো যে এই মাছটা হচ্ছে ডাইনোসর এবং ভাল্লুকদের হচ্ছে গিয়ে কি তখনকার সময় ফেভারিট খাবার হচ্ছে গিয়ে কি ছিল। বুঝতে পারছো?
কারণ কে জানো কেন আমি বললাম? কারণ একটা ডাইনোসরের কঙ্কাল পাইছিল, বুঝতে পারছো? তোমার হচ্ছে গিয়ে কি প্রবাবলি তুরস্কে। তো ওই ডাইনোসরের পেটের ভিতরে এই মাছের কঙ্কাল পাইছিল। তাহলে ডাইনোসরের পেটের ভিতরে এই মাছের কঙ্কাল কখন থাকবে? তার মানে কি যখন ডাইনোসর এই মাছটাকে খাইছে তখন। ঠিক আছে, তো লীলাবোর্ডটা দেখি। ঐশী, আফরিন, কলি, সোনালী, শ্রেয়ান্তি দাস, অহনা, সৌদা, মনিরা, ফারদিন, মেহেদি, কংগ্রাচুলেশনস। ঠিক আছে, না বাংলাদেশে প্লাটিপাস আছে, কয়েকটা প্লাটিপাস আছে, চিড়িয়াখানায় আছে। তো এইবার দেখো খেয়াল করো সংযোগকারী সূত্র। দেখো এই জিনিসটা না আমি পড়াইতে অনেক বেশি পছন্দ করি না, কারণ এখান থেকে পরীক্ষায় প্রচুর 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 পরিমাণ কি আসে বলতো, প্রশ্ন হচ্ছে গিয়ে কি আসে। দেখো আমরা যদি আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে চলে যাই, তখন ওইখানে আমাদের ভার্টিব্রাটা এই অ্যানিমেলগুলোর কথা কি বলছিল মনে আছে? দেখো তো এইখানে ওই যে তোমার হচ্ছে গিয়ে কি অ্যামফিবিয়া আছে, কি আছে বলতো হচ্ছে গিয়ে কি অ্যামফিবিয়া, তাই না? অ্যামফিবিয়ার মধ্যে কারা থাকে তোমরাই বলো তো? ওই যে ব্যাং, রাইট? তারপরে অ্যামফিবিয়ার পরবর্তীতে কারা আছে বলো তো? সরীসৃপ আছে, কি আছে বলতো হচ্ছে গিয়ে কি সরীসৃপ আছে, তাই না? সরীসৃপের মধ্যে ধরো কারা আছে, কথার কথা সরীসৃপের মধ্যে কুমির আছে, তাই না? তারপরে সরীসৃপ থেকে আরেকটু উন্নত কারা ছিল বলতো হচ্ছে গিয়ে কি অ্যাবিস, কি বলতো হচ্ছে গিয়ে কি অ্যাবিস। এই অ্যাবিসের মধ্যে কারা ছিল বলতো হচ্ছে গিয়ে কি পাখি ছিল, তাই না? তারপরে কি ছিল বলতো হচ্ছে ম্যাম্মালিয়া, কি বলতো হচ্ছে গিয়ে কি ম্যাম্মালিয়া, রাইট? ম্যাম্মালিয়াতে কারা ছিল বলতো? ম্যাম্মালিয়াতে হচ্ছে গিয়ে কি এই যে আমরা ধরো মানুষ হচ্ছে গিয়ে কি আমরা ছিলাম, তাই না? এখন এইভাবে চিন্তা করো বিবর্তনের কথাটা কি, যে নিম্ন বৈশিষ্ট্য থেকে আস্তে আস্তে কি উচ্চ বৈশিষ্ট্য হয়েছে। তার মানে বিজ্ঞানীরা বলা ট্রাই করছে যে বিবর্তনে কোনো একটা প্রাণী সবার ফার্স্টে সে যদি উন্নত হইতে চায়, সবার ফার্স্টে তার অ্যামফিবিয়ার চরিত্র ধারণ করা লাগবে। সে যখন আরো বেশি উন্নত হবে তখন তার বৈশিষ্ট্য কার মতো হয়ে যাবে? সরীসৃপের মতো হয়ে যাবে। সেইখান থেকে সময়ের সাথে সাথে বিবর্তনে তার বৈশিষ্ট্যগুলো কার মতো হয়ে যাবে? অ্যাবিস বা কি পাখির মতো হচ্ছে হয়ে যাবে। এবং তারপরে সে যখন সব থেকে উন্নত হবে তখন কার মতো হয়ে যাবে বলতে হচ্ছে গিয়ে কি ম্যাম্মালিয়ার মতো হচ্ছে গিয়ে কি হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে তুমি চিন্তা করো সময়ের সাথে সাথে বিবর্তনের মাধ্যমে বৈশিষ্ট্য যখন চেঞ্জ হচ্ছে, এরকম একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যাচ্ছে না? তাহলে এইরকম ভাবে চিন্তা করো সরীসৃপ থেকে যখন একটা প্রাণী বিবর্তনের মাধ্যমে পাখি বা অ্যাবিসের দিকে যাওয়ার ট্রাই করবে, তখন এমন একটা পয়েন্ট আসবে, এমন একটা পয়েন্ট কিন্তু আসবে যে যেই পয়েন্টে তার বৈশিষ্ট্যগুলা কিছুটা সরীসৃপের মতোও থাকবে, আবার কি বলতো হচ্ছে অ্যাবিসের মতোও হচ্ছে গিয়ে কি থাকবে, তাই না? ওই পয়েন্টটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি সংযোগকারী হচ্ছে গিয়ে কি সূত্র। যে বিবর্তনের মাধ্যমে ধরো কথার কথা বিবর্তনের মাধ্যমে একটা প্রাণী পাখি থেকে আস্তে আস্তে মানুষের দিকে যাচ্ছে, তাহলে এমন একটা পয়েন্ট আসবে যেই পয়েন্টে তার বৈশিষ্ট্য কিছুটা পাখির মতোও থাকবে, আবার কি কিছুটা মানুষের মতোও থাকবে। ফর এক্সাম্পল পাখির মতো হয়তো একটা ডানা থাকবে, আবার মানুষের মতো তার কি থাকবে বলতো? পা হচ্ছে গিয়ে কি থাকবে। বুঝতে পারছো? অথবা বুঝতে পারছো এই যে মিডিল পয়েন্টে থাকা এটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে সংযোগকারী সূত্র। ঠিক আছে না? দেখো সায়েন্সও কিন্তু মানুষের পরে আর কোনো উন্নত প্রাণী চিন্তা করতে পারে নাই, মানুষই হচ্ছে গিয়ে কি শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? ওই যে মোস্তফা চমৎকার কথা বলছে, পড়ি কি বলতো? পড়ি, হ্যাঁ ধরতে পারো পড়ি। ঠিক আছে, ভেরি গুড মোস্তফা, খুবই চমৎকার একটা এক্সাম্পল। ধরো মানে পড়ি আছে কিনা এটা নিয়ে অনেক মানে কনফ্লিক্ট আছে। ধরো পরীকে কিছুটা মানুষের মতো, তার আবার কি সুন্দর ডানা থাকে না? তাহলে ডানা থাকে কি বলতো হচ্ছে অ্যাবিস, আর ম্যামমেলে কি মানুষের মতো, তাই না? তাহলে এই যে মাঝখানে যে পয়েন্টটা এটাই কি বলতো হচ্ছে গিয়ে কি সেই হচ্ছে গিয়ে কি আমাদের কি বলতো হচ্ছে গিয়ে কি পরি। বুঝতে পারছো? কি বলতো হচ্ছে গিয়ে কি পরি। অ্যাভাটার তুমি ওয়ানে দেখো না, ঠিক আছে? তাহলে জিনিসগুলো কি বুঝতে পারছো? দেখো খেয়াল করো ওই যে দুইটা নিকটবর্তী পর্ব বা শ্রেণীর মধ্যে দশার জীবাশ্ম সংযোগকারী সূত্রকে আমরা কি বলি বলতো হচ্ছে কি সংযোগকারী সূত্র। আর্কিওপটেরিক্স এর মধ্যে যে একটা প্রাণী আছে নাম হচ্ছে আর্কিওপটেরিক্স, কি বলতো? আর্কিওপটেরিক্স। এর মধ্যে সরীসৃপ এবং পাখি উভয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্যের উপস্থিতির কারণে একে সংযোগকারী সূত্র হিসেবেও কি করা হয় বলতো হচ্ছে গিয়ে কি বিবেচনা করা হয়ে থাকে। ক্লিয়ার? তারপর আর্কিওপটেরিক্স এর কোন সদস্য বর্তমানে হচ্ছে বেঁচে নাই। জুরাসিক যুগে এদের আবির্ভাব ঘটছিল এবং আর্কিওপটেরিক্স এর জীবাশ্ম, ঠিক আছে, তোমার কি বলতো হচ্ছে গিয়ে কি সরীসৃপ থেকে তোমার হচ্ছে গিয়ে কি পাখিতে হচ্ছে গিয়ে কি মানে হওয়ার প্রবণতা এটা হচ্ছে প্রমাণ হচ্ছে গিয়ে কি করা হয়েছে। ঠিক আছে, আর এই জন্য আর্কিওপটেরিক্স কি বলা হয়? বার্ডস আর দ্য গ্লোরিফাইড অ্যানিমাল। ঠিক আছে, আচ্ছা যে বা জলপরীর ব্যাপারে আমি হচ্ছে গিয়ে কি জানি না, তাহলে তোমরা কি এইটুকু বুঝতে পারছো? আমাকে একটু জানাও তো।
তোমরা এই জিনিসগুলো কি বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কি বোঝানোর ট্রাই করলাম, যে সংযোগকারী সূত্র মানে কি, যে একদম দুইটা শ্রেণীর মাঝখানে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তো দেখো এই যে আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য, যে এই জিনিসটা না আমাদের সৃজনশীলের খ নাম্বারের জন্য আসে। কয় নাম্বারের জন্য আসে বলতো, হচ্ছে গিয়ে কি খ নাম্বারের জন্য আসে। তো আমাদেরকে অল্প কিছু জিনিস হচ্ছে গিয়ে কি পড়ে ফেলতে হবে। তো আমরা এই অল্প কিছু জিনিস হচ্ছে কি আমরা পড়বো। ধরো এই যে আর্কিওপটেরিক্স, হ্যাঁ, ওর কিন্তু কয় ধরনের বৈশিষ্ট্য ছিল তোমরাই বলো। ওর কিন্তু আমরা দুই ধরনের বৈশিষ্ট্যের পক্ষে আমরা প্রমাণ হচ্ছে গিয়ে কি পাই। কি কি? একটা হচ্ছে গিয়ে কি কার মতো বলো তো, হচ্ছে গিয়ে কি সরীসৃপের মতো, আর আরেকটা কার মতো হচ্ছে গিয়ে কি পাখির মতো। কি বলতো, হচ্ছে গিয়ে কি পাখির মতো, ঠিক আছে। আচ্ছা, সরীসৃপ বললে আমি তোমাদেরকে চিন্তা করতে শেখাবো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ লাবিব, এখন আবার জেনেটিক ভাবে অনেকগুলো প্রাণী আনবে, এটা নিয়ে শেষে কথা বলবো। সরীসৃপ বললে তোমরা অলওয়েজ চিন্তা করবে একটা কুমির, একটা কি বলতো, হচ্ছে গিয়ে কি কুমির, বুঝতে পারছো। আর পাখি বললে তো পাখির মতো বা অ্যাভিসের মতো তুমি হচ্ছে চিন্তা করবা। তো দেখো খেয়াল করো, কুমিরের গায়ে যেমন কি কি ছিল বলতো, হচ্ছে মোটা মোটা আইস ছিল না, ঠিক তেমনি আর্কিওপটেরিক্সের গায়েও কি আছে বলতো, হচ্ছে গিয়ে কি আইস বিদ্যমান আছে। কি বলতো, হচ্ছে আইস বিদ্যমান। এই যে আইস আছে, এইটা হচ্ছে গিয়ে কি ওর কি বলতো সরীসৃপের মতো বৈশিষ্ট্য। তারপরে কুমিরের যেমন কি বলতো, হচ্ছে গিয়ে কি চোয়ালে কি ছিল, অনেক দাঁত আছে না, ঠিক তেমনি আর্কিওপটেরিক্সের কি আছে বলতো, হচ্ছে চোয়ালে হচ্ছে গিয়ে কি অনেক কি আছে বলতো, হচ্ছে গিয়ে কি দাঁত আছে। কি আছে বলতো, হচ্ছে গিয়ে কি অনেক দাঁত হচ্ছে গিয়ে কি আছে। এই যে ওর যে দাঁত আছে, এইটাই হচ্ছে গিয়ে কি ওর সরীসৃপের মতো বৈশিষ্ট্য। এরপরে কুমিরের কি লেজ আছে না, এবং সেই লেজের মধ্যে কি হাড় থাকে না, অনেক শক্ত লেজ, ঠিক তেমনি আর্কিওপটেরিক্সের একটা লেজ ছিল, সেই লেজের মধ্যে কি ছিল বলতো, হাড় ছিল। তাহলে এই যে কি বলতো, হচ্ছে গিয়ে কি লেজে হচ্ছে গিয়ে কি হাড় থাকা, এটা হচ্ছে তার কোন ধরনের বৈশিষ্ট্য বলতো, হচ্ছে গিয়ে কি তার ওই যে সরীসৃপের মতো হচ্ছে গিয়ে কি বৈশিষ্ট্য। এরপর কি কুমিরের পায়ে কি বলতো, এরকম আঙ্গুলে বড় বড় নখ থাকে না, খামচি দিয়ে মাংস উঠে আসে, ঠিক তেমনি ওই যে আর্কিওপটেরিক্স আফটার ডাইনোসর এবং পাখি দুইটার মাঝখানে কিছু একটা, ওই যে আমরা অ্যাফটারে দেখি না যে কতগুলা ডাইনোসরের মতো প্রাণী আছে যারা উঠতে পারে, দেখছো না যে কিছু কিছু ডাইনোসর উঠতে পারে, ওইগুলাই হচ্ছে কি আর্কিওপটেরিক্স, বুঝতে পারছো, একদম ক্লিয়ার। আমি এই জন্য তোমাদেরকে বললাম অ্যাফটারটা দেখতে, যে ডাইনোসরের মতো কিছু প্রাণী আছে যারা হচ্ছে গিয়ে এরকম উঠতে পারে, ওইটাই কি বলতো, হচ্ছে গিয়ে কি আর্কিওপটেরিক্স, ঠিক আছে। তারপরে তার নাম্বার কি বলতো, হচ্ছে গিয়ে কি এদের নখরযুক্ত আঙ্গুল, কি বলতো, হচ্ছে গিয়ে কি নখরযুক্ত তোমার হচ্ছে গিয়ে কি আঙ্গুল থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে কি কি রকম বৈশিষ্ট্য বলতো, সরীসৃপের মতো বৈশিষ্ট্য। এবার পাখির মতো যদি হচ্ছে গিয়ে কি আসি, কি বলতো, হচ্ছে গিয়ে কি পাখির মতো হচ্ছে গিয়ে কি যদি আসি, এই পাখির সারা গায়ে কি থাকে বলতো, পালক থাকে না, বা ওর কি আছে বলতো, দুইটা ডানা আছে না, ঠিক তেমনি আর্কিওপটেরিক্সের কি আছে বলতো, হচ্ছে গিয়ে কি ডানা আছে। এটা হচ্ছে তার তাহলে কিসের মতো বৈশিষ্ট্য বলতো, হচ্ছে গিয়ে কি পাখির মতো বৈশিষ্ট্য। এরপরে পাখির নরমালি কি থাকে, একটা লম্বা এরকম ঠোঁট থাকে না, লম্বা এরকম একটা ঠোঁট থাকে না, ঠিক তেমনি আর্কিওপটেরিক্সেরও কিন্তু কি ছিল, নরমাল একটা লম্বা হচ্ছে গিয়ে কি ঠোঁট ছিল। এটা কি ছিল বলতো, হচ্ছে লম্বা ঠোঁট হচ্ছে গিয়ে কি ছিল, যেটাকে আমরা চঞ্চু বলি। কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি চঞ্চু বলি, বুঝতে পারছো, এইটা হচ্ছে গিয়ে কি ছিল। আবার খেয়াল করো তোমরা, আমি জানি না তোমরা দেখছো কিনা, পাখির পাখির তোমার নর্মালি যে কোনো পাখির দেখবে বুকের এই জায়গাটা একটু উঁচু, কেন জানো, এই যে দুইটা হাড় আছে ক্লাভিকল, এই দুইটা হাড় পাখির ক্ষেত্রে একসাথে যুক্ত হয়ে ফার্কুলা তৈরি করে, একটা ভি শেপের একটা আকৃতি তৈরি করে, ওইটাকে আমরা ফার্কুলা বলি। তো ওই ফার্কুলাটা এই আর্কিওপটেরিক্সের ছিল। কি বলতো, হচ্ছে গিয়ে কি ক্লাভিকল গুলা, কি বলতো, হচ্ছে গিয়ে কি ক্লাভিকল গুলো, ঠিক আছে, ভি আকৃতির কি তৈরি করে বলতো, হচ্ছে গিয়ে কি ফার্কুলা তৈরি করে। কি বলতো, হচ্ছে ফার্কুলা তৈরি করে। এই ফার্কুলা তৈরি করার কারণে পাখির বুকটা এরকম সামনের দিকে একটু বেড়ে থাকে, বুঝতে পারছো। হ্যাঁ, পাখির নখরযুক্ত, কিন্তু সেটা তো বেশি না, মানে কি বলে এটাকে, যে মানে বেশি হচ্ছে গিয়ে কি ডেঞ্জারাস না, কিন্তু কুমিরগুলো তো অনেক ডেঞ্জারাস, এই আর্কিওপটেরিক্স গুলো ডেঞ্জারাস ছিল, বুঝতে পারছো। ফার্কুলা হচ্ছে গিয়ে কি তৈরি করে। তারপরে পাখির নরমালি কি বলতো, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট না পাখির, তাহলে ওর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলতো, হচ্ছে গিয়ে কি হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ছিল। আর নরমালি খেয়াল করো পাখির যে রক্ত সেটা কিন্তু সমষ্ণিত, কি বলতো, বা উষ্ণ রক্ত। পাখির রক্ত কি বলতো, হচ্ছে কি সমষ্ণিত। সমষ্ণিত মানে কি জানো, এই রক্ত টেম্পারেচারের সাথে ওঠানামা করে না, মানে কি বলতো, হচ্ছে গিয়ে কি টেম্পারেচারের সাথে ওঠানামা করে, ঠিক আছে, ওঠানামা ওঠানামা
ঠিক আছে, করে না। ঠিক আছে, তো পাখির এটা করে না, ঠিক তেমনি আর্কিওপটেরিক্সেরও করে না। তো তোমরা যদি এই কয়টা বৈশিষ্ট্য লিখতে পারো, তোমরা একদম ফুল নাম্বার হচ্ছে গিয়ে কি পেয়ে যাবা। ঠিক আছে, ক্লিয়ার? এইটা তো ওই যে এর জীবাশ্ম পাওয়া গেছে, বুঝতে পারছো? মিশরে প্রচুর পরিমাণ এই পাখির জীবাশ্ম হচ্ছে গিয়ে কি পাওয়া হচ্ছে গিয়ে কি গেছে। ঠিক আছে, এবং এই পাখির কথা কিন্তু একটা হাদিসেও বলা আছে যে কোন একটা যুদ্ধে নাকি এরকম কিছু পাখি আসছিল যারা দেখতে হচ্ছে গিয়ে কি কিসের মতো বলছিল যে তোমার কিসের মতো যেন বললো, আমার ঠিক খেয়াল নাই, মানে দেখতে কুমির বা এই টাইপের মতো, বাট তারা হচ্ছে উঠতেছিল এবং তারা হচ্ছে গিয়ে কি মুসলিমদেরকে হচ্ছে বাঁচাচ্ছিল, বুঝতে পারছো? হ্যাঁ, এরা মরুভূমির পাখি, এরা মরুভূমির থাকে। ঠিক আছে, সো তাহলে এই আমরা কি বুঝতে পারছি? তাহলে দেখো ওই আর্কিওপটেরিক্স ওই প্রাণীটার এই সরীসৃপের মতো বৈশিষ্ট্য আছে, আবার কিছু পাখির মতো বৈশিষ্ট্য আছে। এই জন্য সেগুলো হচ্ছে গিয়ে কি বলতো তোমার হচ্ছে গিয়ে কি সংযোগকারী না। আবাবিলের কথা তো আছে, কিন্তু আবাবিল ছাড়াও না, আবাবিল তো ছোট পাখি, এইটার কথা একটা হাদিসে হচ্ছে বলা আছে। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? দেখো তো আমরা কি তাহলে আসলে লিখতে পারবো যে আর্কিওপটেরিক্সের পাখির মতো বৈশিষ্ট্য আর হচ্ছে সরীসৃপের মতো বৈশিষ্ট্যগুলা? ওকে, আশা করি আমরা পারবো, রাইট? সো দেখো এই যে বিগত বছর আসা প্রশ্ন যে আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য কোনটা, মানে সরীসৃপের মতো বৈশিষ্ট্য কোনটা? ওই যে তোমার হচ্ছে গিয়ে কি তীক্ষ্ণ ধারালোযুক্ত দুই সারি কি বলতো হচ্ছে গিয়ে কি দাঁত, দেখছো যশোর বোর্ডে হচ্ছে গিয়ে কি আসছে এটা। ঠিক তেমনি আর্কিওপটেরিক্সের কোন কোন শ্রেণীর বৈশিষ্ট্য আছে, দেখছো এই যে ঢাকা বোর্ড 22-এর কোশ্চেন, দেখো খেয়াল করো, ওর কিন্তু সরীসৃপ এবং পাখি এই দুইটার মতো কি আছে বলতো বৈশিষ্ট্য আছে না? তাহলে এই হচ্ছে গিয়ে কি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এইবার দেখো এইখানে কতগুলো জিনিস বলছে, এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে আধুনিক মানুষ প্রায় 25,000 বছর পূর্বে উঠছে, ডাইনোসর প্রথমত হচ্ছে গিয়ে কি প্রায় 13.5 কোটি বছর পূর্বে হয়েছে, তারপর হচ্ছে দাঁতযুক্ত প্রথম প্রাণী জুরাসিক কালে আসছে 16 কোটি বছর পূর্বে। এগুলো হচ্ছে গিয়ে কি বেসিক হচ্ছে গিয়ে কি, ঠিক আছে? হ্যাঁ, আর্কিওপটেরিক্সে অনেক ফসিল আছে, মিশরে প্রচুর পরিমাণ ফসিল পাওয়া যায় এদের। ঠিক আছে, এইগুলো তার সাথে আরো দুইটা পয়েন্ট তোমরা লিখে রাখো যে স্তন্যপায়ী প্রাণী কি বলতো হচ্ছে গিয়ে কি স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, এই স্তন্যপায়ী প্রাণীর যুগ বলা হয় হচ্ছে গিয়ে কি সিনজয়িককে, কি বলতো হচ্ছে গিয়ে কি সিনজয়িককে। ঠিক আছে, আর আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে গিয়ে কি সরীসৃপ, কি বলতো হচ্ছে গিয়ে কি সরীসৃপ, সরীসৃপ মানে বুঝতে যারা বুকে ভর দিয়ে হাঁটে, এই প্রাণীগুলা কোন যুগে আসে? এরা হচ্ছে মেসোজয়িক, কি বলতো হচ্ছে গিয়ে কি মেসোজয়িক নামক হচ্ছে গিয়ে কি যুগে হচ্ছে গিয়ে কি এরা হচ্ছে গিয়ে কি থাকে। এই জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য বলবে। একটা যুগের নাম, ওই যে জুরাসিক, জুরাসিক ওয়ার্ল্ড শুনছো না? জুরাসিক হচ্ছে একটা একটা পৃথিবীর একটা সময়ের নাম, সিনজয়িক হচ্ছে একটা সময়ের নাম, বুঝতে পারছো? ক্লিয়ার? আদ্য প্রাণী মানে আদি, মানে একদম ওই যে ব্যাকটেরিয়া ভাইরাস এইগুলো হচ্ছে আদ্য প্রাণী, বুঝতে পারছো? ক্লিয়ার? এই যে ওই যে প্রোটোজোয়িক মহাকাল, এই যে প্রোটো মানে কি ছোট না, মানে এই যে প্রাচীন প্রাণীগুলা ওই সময় পাওয়া যেত প্রায় 250 কোটি বছর পূর্বে। ঠিক আছে, উভচরের যুগ, এই যে উভচরের যুগ তো বলা আছে, কই জানো উভচরের যুগ, উভচরের যুগ এই যে উভচর হচ্ছে গিয়ে কি সম্ভবত তোমার হচ্ছে গিয়ে কি এই যে কোথায় গেল, এই যে তোমার হচ্ছে ডাইনোসরের উদ্ভব যেখানে হয় না ট্রাইসিক কাল, এই সময়টাতেই, বুঝতে পারছো? মানে তোমাদের বইতে এই ইনফরমেশন গুলা বলা আছে, এগুলা পড়লেই হচ্ছে কি হয়ে যাবে। তো দেখো খেয়াল করো আমরা মোটামুটি এইটুকু ক্লিয়ার। এবার দেখো একটা কুইজ, এই যে যেটা বললাম যে দেখো যে মাদ্রাসা বোর্ড 23-25-এ আসা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে কি স্তন্যপ্রাণীর যুগ বলা হয় কোনটিকে? তোমাদের জন্য আমি যে লঞ্চ করলাম স্তন্যপায়ী প্রাণীর যুগ বলা হয় কোনটিকে, পরীক্ষায় কিন্তু আসবে, পরীক্ষায় এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি আসবে। সো সবাই কিন্তু মোটামুটি কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো তারপর শেষ করে দিব। 1 2 3 4 4.5 and 5 শেষ। কি বলতো হচ্ছে গিয়ে কি সিনজোইকটাকে, রাইট? ওকে, সো আমরা কিন্তু এন্ড করে দিলাম কুইজটা, ঠিক আছে? অ্যান্ড এইটার অ্যান্সার কিন্তু সবাই কারেক্ট হচ্ছে গিয়ে কি দিছে। এই মেসোজোইকটাকে কি বলা হয় মনে আছে? মেসোজোইকটা হচ্ছে গিয়ে কি ওই যে আমাদের সরীসৃপের যুগ, কি বলতো হচ্ছে গিয়ে কি সরীসৃপের হচ্ছে যুগ বলা হয়। দেখি কারা কারা হয়েছে, ঐশী, কেকা, মৌমিত্রা, মনি, সৌদা, লিজু, তারেক, নাজিয়া, মুনিরা, তাসনিম, কনগ্রাচুলেশনস সবাইকে। ঠিক আছে, 100% কারেক্ট না, একটু ভুল আছে।
এই দেখো যে বিগত বছরের প্রশ্ন সিলেট বোর্ডে, মানুষের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলা? দেখো এই যে খেয়াল করো, লোম নিষ্ক্রিয় অঙ্গ, আক্কেল দাঁত, কানের পেশি, সবগুলাই কি নিষ্ক্রিয় অঙ্গ? তাহলে অপশন কি বলতো? ডি কারেক্ট। আর্কিওপটেরিক্সের সরীসৃপের বৈশিষ্ট্য দেখো যে কার মতো বৈশিষ্ট্য বলতো? সরীসৃপের মতো বৈশিষ্ট্য কোনটা? চোয়ালে দাঁত থাকা, তারপর লেজে বিষটা হচ্ছে গিয়ে কি কশেরুকা বা হাড় থাকা। তাহলে এই দুইটা সমষ্কৃত রক্ত, এটা তো প্রাণী কি পাখির মতো বৈশিষ্ট্য, এটা কি বলতো? পাখির মতো বৈশিষ্ট্য না? এটা কার মতো বৈশিষ্ট্য? পাখির মতো বৈশিষ্ট্য। তাহলে মানে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার না। তাহলে 1 আর 2 অপশন এতে। নিচের কোনটাকে সরীসৃপের যুগ বলা হয়? দেখো কতগুলা বোর্ডে আসছে, কতগুলা বোর্ডে হচ্ছে আসছে, দেখো খেয়াল করো অ্যান্সারটা কি বলতো? হচ্ছে গিয়ে কি মেসোজোইক। কি বলতো? মেসোজোইক। এবার দেখো এইখান থেকে বরিশাল বোর্ডে একবার ভুলে প্রশ্নটা চলে আসছিল। এই প্রশ্নটা আসছিল, তাও ভুলে আসছিল, ভুলে মানে বুঝতে পারছো, মানে সিলেবাসে ছিল না, ভুলে আসছিল। দেখো কি বলছে, উদ্দীপকে বি চিত্র, এই যে বিটাই কি বলতো? এই যে বিটা কি জীবন্ত জীবাশ্ম বলা হয়, ব্যাখ্যা করে। যে বিটা কি জানো? বিটা হচ্ছে প্লাটিপাস। কি বলতো? প্লাটিপাস। কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? কারণ প্রাচীনেও আগেও ছিল, এখনো আছে। উল্লেখিত এ চিত্রের প্রাণীটার কাছাকাছি দুইটা সংযোগকারী সূত্র, এই যে এ কি আর্কিওপটেরিক্স, দুইটা ব্যাখ্যা করবা, তাহলেই হচ্ছে হয়ে যাবে অ্যান্সার। তারপর দেখো তোমার হচ্ছে গিয়ে কি ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন এটা, বিবর্তন, সরীসৃপ, মাঝখানে একটা কিছু, তারপরে পাখি, যে এটা কি আর্কিওপটেরিক্স না? উদ্দীপকে এটিকে প্রাণীর সংযোগকারী সূত্র হচ্ছে গিয়ে কি বলা হয়, ব্যাখ্যা করো। এইবার দেখো ওই যে উদ্দীপকের গতিপথের সপক্ষে দুইটা প্রমাণ দাও। খেয়াল করে এই যে এখানে কি হয়েছে? বিবর্তন, বিবর্তনের সপক্ষে দুইটা যুক্তি। ওই যে কিছু কিছু বৈশিষ্ট্য সরীসৃপে অনুন্নত ছিল, সেগুলো পাখিতে যে কি বলতো? উন্নত হয়ে গেছে। ঠিক আছে, গেল, ব্যাস শেষ। তাহলে বলতো এই যে আমি বিবর্তন পড়াইলাম, এইটুকুর মধ্যে কারোর কোনো সমস্যা বা কোনো কিছু, কোনো জায়গায় প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও তো। এবং দেখো খেয়াল করো, আমরা কিন্তু তোমাদের টেস্ট পেপার সবকিছু অনেক ঘাটাঘাটি করে সর্বোচ্চ এই কয়টা প্রশ্নই পাইছি। তার মানে বুঝতেছো, কারণ ওই যে বললাম যে 6 বছর ধরে ওই টপিকটুকু কোথায় ছিল বলতো? ঘুমাই হচ্ছে গিয়ে কি ছিল। ঠিক আছে, ব্রেক দিব। আচ্ছা ঠিক আছে, এখন 45 বাজে তো, ঠিক আছে। আচ্ছা ডিটা আবার এক্সপ্লেন করব। বিবর্তনের সাপেক্ষে দুইটা প্রমাণ। দেখো বিবর্তনে কি হয়? নিম্ন বৈশিষ্ট্য থেকে উন্নত বৈশিষ্ট্য। এই যে সরীসৃপে কি বলতো? সরীসৃপে এদের কি ছিল? ডানা ছিল? এদের কোনো ডানা ছিল না, এদের কোনো কি ছিল না বলতো? ডানা ছিল না। কিন্তু পাখিতে কি হয়ে গেছে বলতো? হচ্ছে গিয়ে কি ডানা হচ্ছে গিয়ে কি চলে আসছে। তারপরে সরীসৃপের রক্ত কিন্তু কিনা বলতো? হচ্ছে গিয়ে কি রক্ত হচ্ছে গিয়ে কি উষ্ণ না, সেইটাও কিন্তু কি বলতো? হচ্ছে গিয়ে কি এখানে কি বলতো? হচ্ছে গিয়ে কি উষ্ণ হয়ে গেছে। আর সব থেকে বড় ব্যাপার, খেয়াল করো, সরীসৃপের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় বলতো? 3, মানে অসম্পূর্ণ 4। কি বলতো? অসম্পূর্ণ, সম্পূর্ণ, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু বিবর্তনের মাধ্যমে পাখিতে যে এটা কয় প্রকোষ্ঠ হয়ে গেছে বলতো? হচ্ছে গিয়ে কি 4 প্রকোষ্ঠ হয়ে গেছে। আর সরীসৃপগুলার যে সামনের পা ছিল, ওটাই পাখিতে যে ডানা হয়ে গেছে। ঠিক আছে, তো এই জায়গাটা। আচ্ছা ব্রেক লাগবে না, সবাই বলছে ব্রেক লাগবে না, ঠিক আছে, এক টান শেষ করে দিব কম সময়ের মধ্যে, রাইট? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার দেখো প্রাণীর আচরণ। কি বলতো? প্রাণীর আচরণ, ঠিক আছে। ও আচ্ছা, লেজের ছবি ক্লাস শেষে দেখাই দিব, ক্লাস শেষে দেখাই দিব, অনন্যা মনে করো, আমাকে মনে করাই দিও, হ্যাঁ ক্লাস শেষে দেখাই দিব। প্রাণীর আচরণ শুনো, এই চ্যাপ্টারটাকে আমি বলি কি শুনবা? বাবু চ্যাপ্টার। কি চ্যাপ্টার বলতো? বাবু চ্যাপ্টার। কেন বাবু চ্যাপ্টার? কারণ দেখো এই চ্যাপ্টারটা থেকে সৃজনশীল একটা জায়গা থেকেই আসবে, ফিক্সড। বুঝতে পারছো? সো আমরা প্রথম দিকের অংশগুলো এমসিকিউ এর জন্য একটু ভালো করে হচ্ছে কি পড়বো, তারপরের পার্টটুকু যে মানে রিটেনের জন্য ওটা ভালো করে পড়লেই চ্যাপ্টারটা কমপ্লিট। ঠিক আছে, হ্যাঁ মানে সরীসৃপ আর পাখির সংযোগে হয়তো বা আরো অনেক কিছু হয়, বাট আমরা প্রমাণ শুধুমাত্র আর্কিওপটেরিক্স এর ক্ষেত্রেই পাইছি। দেখো খেয়াল করো, ফার্স্টে প্রাণীর আচরণ। দেখো তুমি কি জানো, তুমি যত ধরনের আচরণ করো, তুমি আমি আমরা যত ধরনের আচরণ করি, এই সবগুলো আচরণ তোমার হচ্ছে গিয়ে কি এটা একটা সাংকেতিক উদ্দীপনার মাধ্যমে হয়। আর এইটাকে আমরা 3 ভাবে হচ্ছে গিয়ে কি ভাগ করতে পারি। কি দেখো তো? হচ্ছে গিয়ে কি মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেটিং। আমাদের যে কোনো আচরণ, আমরা যে কোনো আচরণ করলে সেটা 3টা স্টেপ থাকবে, মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেটিং। মোটিভেশন মানে কি জানো? শুরু করা। কি করা বলো তো? হচ্ছে গিয়ে কি শুরু করা। রিলিজিং মানে করতে থাকা, ঠিক আছে, করতে থাকা। আর
টার্মিনেটিং মানে কি বলতো হচ্ছে গিয়ে কি শেষ করা, কি করা বলতো হচ্ছে গিয়ে কি শেষ করা। আমি তোমাদেরকে একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে কি দিব। ধরো আমাদের এই যে রমাদান চলতেছে না, আমাদের ইফতার খাওয়া, কি খাওয়া বলতো হচ্ছে গিয়ে কি ইফতার খাওয়া, ইফতার খাওয়া, ঠিক আছে। এটা কি আমাদের একটা আচরণ, সারাদিন রোজা রাখলে তুমি ইফতার খাবা, সেটা কি তোমার একটা আচরণ। এখন তুমি কি ইফতার যে কোনো সময় খাও, নাকি ইফতারটা তখনই করো যখন তুমি হচ্ছে গিয়ে কি মসজিদের মানে যে তোমার হচ্ছে গিয়ে একটা আজানের সাউন্ড শুনো, কোনটাতে বলো তো? যখন আমরা মসজিদ থেকে আজানের সাউন্ডটা শুনি, ওই মোমেন্টে আমরা ইফতার খাওয়াটাকে শুরু করি না? ওই মোমেন্টে আমরা কি করি বলতো হচ্ছে ইফতার খাওয়া শুরু করি। তাহলে মসজিদের যে সাউন্ড বা আজান, ওইটা হচ্ছে একটা মোটিভেশন, ওইটা কি বলতো একটা মোটিভেশন। এরপরে আমি খাচ্ছি মানে ইফতার করতে থাকতেছি, কেন বলতো? আমার খিদা হচ্ছে গিয়ে কি আছে। তাহলে এই যে আমার যে খিদা আছে বা আমার খিদা টাইপের যে একটা হচ্ছে অনুভূতি, এর কারণে যে আমি খাচ্ছি, অনবরত খাচ্ছি, এই জিনিসটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি রিলিজিং বলি। তারপরে যখন আমাদের পাকস্থলী পুরা কি ফুল হয়ে যাবে, তখন ভেতর থেকেই কি বলতো একটা উদ্দীপনা আসবে না যে না আর বেশি কি বলতো খাওয়া যাবে না। এই যে ভেতর থেকে আরেকটা উদ্দীপনা আসলো যে না ভাই পেট, তোমার পেটটা পুরো একদম ফুলে সিলিন্ডার হয়ে গেছে, ব্যারেল হয়ে গেছে, তুমি আর খাও না। তখন যে আমরা ওই কাজটা করা শেষ করি, সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি টার্মিনেটিভ। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে আমাদের যে কোনো আচরণ, সেই আচরণের পেছনে যে উদ্দীপনাগুলো থাকে, এই উদ্দীপনাগুলো তিন রকম: মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেটিং। মোটিভেশন হচ্ছে ওই আচরণ করাটা শুরু করায়, রিলিজিং হচ্ছে আচরণটা করতে থাকায়, এবং লাস্টে টার্মিনেটিং কি বলতো হচ্ছে কি ওই আচরণটা আমাদেরকে শেষ করে, মানে আমরা ওই মানে ওই উদ্দীপনার মাধ্যমে আচরণটা আমরা কি করি শেষ করি। দেখো তো এইটুকু আমরা বুঝতে পারছি কি না, এইটুকু আমরা বুঝতে পারছি কি না? আমাকে একটু সবাই কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি কি বুঝতে পারি নাই। একটু কমেন্ট বক্সে জানাও যে আমরা এইটুকু বুঝতে পারছি কি পারি নাই। ঠিক আছে, আচ্ছা আমি বললাম যে আমাদের যে কোনো আচরণ, সেটার পেছনে যে উদ্দীপনাগুলো থাকে তিন রকম: মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেটিং। মোটিভেশন মানে ওই মানে ওই কাজটা করতে আমাদেরকে সে শুরু করায়, যে আজান দিছে তুমি ইফতার শুরু করো। রিলিজিং মানে ওই আচরণটা করতে থাকা, এই যে পেটের ভিতরে খিদা আছে, খিদা হচ্ছে একটা উদ্দীপনা, ততক্ষণ পর্যন্ত খাবো যতক্ষণ পর্যন্ত না পেট ফুল হচ্ছে। টার্মিনেটিং মানে ওই আচরণটা শেষ করা, ভেতর থেকে যখন পাকস্থলী ফুল হয়ে যাবে তখন একটা উদ্দীপনা আসবে যে না ভাই আর খাইস না, পেট ফেটে যাবে। ওইটাকে আমরা কি বলি বলতো হচ্ছে টার্মিনেটিং বা শেষ করা। বুঝতে পারছো? ওকে। ওই যে রিলিজিং, রিলিজিং মানে এমন একটা উদ্দীপনা আসতেছে যে তুমি করতেই থাকতেছো, তোমার পেট ফাঁকা, পেটটা কি ফাঁকা, তার মানে তুমি খেতে খেতে থাকতেছো, খেতে থাকতেছো, খেতে থাকতেছো, এটাকে বলা হয় রিলিজিং। ঠিক আছে, হরমোন তো আছে, কিন্তু হরমোন তো এই চ্যাপ্টার নেই, এখানে আচরণ। এখানে কি বলতো আচরণ, আচরণ আসলে হরমোন, পরিবেশ, স্নায়ু সবকিছু একটা মিশ্র বা মিথস্ক্রিয়া। ঠিক আছে, ক্লিয়ার? জিন তত্ত্ব পড়ানো হবে, জিন তত্ত্ব হচ্ছে গিয়ে কি আরেকটা ক্লাসে তোমাদেরকে হচ্ছে এটা পড়ানো হবে। এবার দেখো আচরণের ধরন। আমাদের এই পৃথিবীতে যে আচরণগুলো আছে, এই আচরণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্জিত, একটা হচ্ছে সহজাত। অর্জিত মানে কি জানো? সময়ের সাথে সাথে তুমি নিজে নিজে যেটা অর্জন করছো। এই যে তুমি যে বাংলা ভাষায় কথা বলতে পারো, তাই না? তুমি কি জন্মের সময় এই ভাষাটা তুমি নিয়ে আসছিলা? সাপোজ কথার কথা, তুমি বাংলাদেশে জন্মাইছো দেখে তুমি এখন ফ্রেন্ডলি কি ভাষায় কথা বলতে পারো? বাংলা ভাষায়। বাট তোমার জন্ম যদি বাংলাদেশে না হয়ে আমেরিকায় হইতো, তাহলে তুমি কিন্তু ফ্রেন্ডলি কি বলতে পারতা বলো তো হচ্ছে গিয়ে কি ইংলিশ বলতে পারতা, মনের ভাব কি ইংলিশে প্রকাশ করতে পারতা। তাহলে এই যে তুমি যে ভাষাটা, এই ভাষা কি তুমি জন্মের সময় নিয়ে আসছিলা? আসো নাই, তুমি কি জন্মের পরে অর্জন করছো না? এই যে যেই আচরণগুলো অর্জন করায় সেগুলোকে বলা হয় অর্জিত, আর যেইগুলো তুমি জন্মের সময় নিয়ে আসো সেগুলোকে বলা হয় কি বলতো সহজাত। কি বলতো হচ্ছে গিয়ে কি জন্মের সময় নিয়ে আসো, জন্মের সময় হচ্ছে গিয়ে কি নিয়ে আসা। একটা এক্সাম্পল তোমাদেরকে দেই, তুমি যে কান্না করো, এই কান্না করো তোমার কেউ শিখাইছে? তোমার যে খিদা পাইলে কান্না পায়, ধরো তুমি যখন একদিন বা 2 দিনের বয়স ছিলা, তখন তুমি কান্না করতে, কেন? তোমার খিদা লাগছে। তো তুমি জন্মের সময় কেউ কি তোমার ট্রেনিং দিয়ে পাঠাইছে যে শুনো যখন খিদা লাগবে তখন কিন্তু কান্না করবা, না হলে কিন্তু কি বলতো কেউ তোমাকে খাবার দিবে না, তাই না? কথাটা বোঝার ট্রাই করো। এই যে কিছু আচরণ, বা ব্যথা পাইলে তুমি কান্না করো, বা কোনো একটা বল তোমার মুখের সামনে আসতেছে, ঠাস করে তুমি মাথাটা এদিক ওদিক করছো, এই জিনিসগুলোকে কেউ তোমাকে শিখাইছেন না, তুমি অটোমেটিক কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি এই জিনিসগুলা আগে থেকেই তোমার বডি হচ্ছে গিয়ে কি ছিল। ঠিক আছে, সো তোমরা হচ্ছে গিয়ে কি মাথায় রেখো। হ্যাঁ, কিউএনএ সার্ভিস শেষ পর্যন্ত থাকবে আলিবা। তো এই যে তুমি হচ্ছে গিয়ে কি
এই বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলি বলতো? হচ্ছে সহজাত। তো সহজাত আচরণ হচ্ছে গিয়ে কি কয় প্রকার? দেখো তো 3 প্রকার, ট্যাক্সিস, রিফ্লেক্স আর ইনস্টিংস। আমি যদি সহজ করে বলি, সহজাত আচরণের মধ্যে ট্যাক্সিস, এই ট্যাক্সিস শব্দটা কি দিয়ে আসছে? ট্যাক্সি দিয়ে আসছে না? ট্যাক্সি মানে কি জানো? যাত্রা। কি বলতো? যাত্রা। যাত্রা মানে কি? চলন। কি বলতো? চলন। তোমার কিছু কিছু চলন আছে তুমি আমি বা বিভিন্ন প্রাণীর মধ্যে, এগুলা অটোমেটিক হয়, এটাকে আমরা বলি ট্যাক্সিস। রিফ্লেক্স, তারপরে আছে কি বলতো? ইনস্টিংস। এগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে কি চলে আসব। ঠিক আছে, থ্যাংক ইউ নুসরাত। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দেখি, খেয়াল করো। ফার্স্ট হচ্ছে ট্যাক্সিস। কি বলতো? ট্যাক্সিস। আমি তোমাদেরকে কি বললাম যে ট্যাক্সিস মানে কি বলতো? চলন, তাই না? ট্যাক্সিস মানে কি বলতো? হচ্ছে গিয়ে কি চলন। তো এই ট্যাক্সিস দুই রকম, একটা হচ্ছে পজিটিভ ট্যাক্সিস, একটা হচ্ছে নেগেটিভ ট্যাক্সিস। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, কেউ তোমার বাসায় কলিং বেল দিছে, কেউ তোমার বাসায় কলিং বেল দিছে। তো কলিং বেলটা দিছে মানে দরজা থেকে, দরজার আশেপাশে দিছে। তো কলিং বেল দিলে তুমি কোন দিকে যাবা? যেখান থেকে কলিং বেল দেওয়া হয়েছে ওই দিকে যাবা, রাইট? তাহলে আবার ধরো কেউ তোমার বাসার সামনে একটা বোমা বিস্ফোরণ করছে, বোমাটা যখন বিস্ফোরণ হয়েছে তখন তুমি বোমার দিকে যাবা নাকি বোমা থেকে দূরের দিকে যাবা? বলো তো, বলো তো। প্রথম ক্ষেত্রে কলিং বেল দিছে, তখন তুমি কলিং বেলের দিক দরজার কাছে যাবা না? তাহলে এই যে উদ্দীপনা যেই দিকে থেকে তৈরি হয়েছে তুমি ওই দিকে গেছো, এই টাইপের ট্যাক্সিস বা চলনকে বলা হয় ধনাত্মক ট্যাক্সিস। বাট খেয়াল করো, এই যে তোমার হচ্ছে গিয়ে কি বোমা বিস্ফোরণ হয়েছে, তুমি বোমা থেকে দূরে চলে যাচ্ছ, মানে কি উদ্দীপনাটা যেই দিকে তৈরি হয়েছে তুমি তার বিপরীত দিকে চলে যাচ্ছ, এই টাইপের ট্যাক্সিসকে বলা হয় কি বলতো? হচ্ছে গিয়ে কি নেগেটিভ ট্যাক্সিস। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে গিয়ে কি ক্লিয়ার হইলাম? যেমন বলতো একটা জিনিস দেখি, তোমরা একটা জিনিস বলতো, রাতের বেলা, রাতের বেলা তুমি যখন লাইট অন করো, কি বলতো? হচ্ছে গিয়ে কি লাইট যখন অন করো, কি বলতো? লাইট যখন অন করো, তেলাপোকাগুলা, তেলাপোকা, তেলাপোকাগুলো সব হচ্ছে গিয়ে কি লুকাই যায়। তেলাপোকা কি বলতো? হচ্ছে কি সব লুকাই যায়, তাই না? বলতো এটা পজিটিভ না নাকি নেগেটিভ? মানে তেলাপোকাগুলা আলো থেকে দূরে চলে যায়। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা শিয়াব, ঠিক আছে, নেগেটিভ ট্যাক্সিস। সো এগুলো আসলে কমন সেন্স, বুঝতে পারছো? এই ট্যাক্সিস ব্যাপারটা পুরোটাই হচ্ছে গিয়ে কি কমন সেন্স। ঠিক আছে, পুরোটাই কি বলতো? হচ্ছে গিয়ে কি কমন সেন্স। এবার দেখো কিছু ট্যাক্সিসের উদাহরণ। এই ট্যাক্সিসগুলো সব তোমার লাগবে না, জাস্ট আমি বলি শুনো। অ্যারোট্যাক্সিস মানে কি জানো? বাতাসের প্রতি হচ্ছে গিয়ে কি ট্যাক্সিস। কেমোট্যাক্সিস হচ্ছে কেমিক্যাল, কি বলতো? কেমিক্যালের প্রতি ট্যাক্সিস। কিরকম? পিঁপড়া আর চিনি। কি বলতো? পিঁপড়া আর কি বলতো? হচ্ছে গিয়ে কি চিনি। আমি যেগুলো বলবো খালি ওইগুলাই দেখলে হবে। চিনি কি একটা কেমিক্যাল না? পিঁপড়া কি অলওয়েজ চিনির দিকে কি আকর্ষণ হয়ে ওইদিকে যায় না? তাহলে এটা হচ্ছে একটা কি বলতো? একটা কেমিক্যাল ট্যাক্সিস। ঠিক আছে, তারপর এনার্জি ট্যাক্সিস আছে, গ্র্যাভিট্যাক্সিস আছে, ম্যানোট্যাক্সিস, ফেনোট্যাক্সিস, ফটোট্যাক্সিস। কি বলতো? ওই যে ফটোট্যাক্সিসটাই কি বলতো? হচ্ছে গিয়ে কি তেলাপোকা। কি বলতো? হচ্ছে গিয়ে কি তেলাপোকার হচ্ছে গিয়ে কি ট্যাক্সিস। ঠিক আছে, মানে ফটো মানে কি জানো? লাইটের কারণে যে ট্যাক্সিসটা হচ্ছে গিয়ে কি হয় ফটো। রিওট্যাক্সিস মানে কি জানো? পানি প্রবাহ। কি বলতো? পানি প্রবাহ। যেমন পানি প্রবাহ যেই দিকে থাকে রুই মাছ তার বিপরীত দিকে যায়, তাহলে এটা হচ্ছে একটা রিওট্যাক্সিস। এবং রিওর মধ্যে আবার নেগেটিভ ট্যাক্সিস। বুঝতে পারছো? থার্মো মানে কি টেম্পারেচার। কি বলতো? টেম্পারেচার। আচ্ছা বলো তো, ধরো টেম্পারেচার, টেম্পারেচার কমছে, ব্যাং ঘুমায়, ব্যাং হচ্ছে গিয়ে কি ঘুমায়। শুনছো না যে ব্যাঙের শীত নিদ্রা? তাহলে বলতো এই যে থার্মোট্যাক্সিস মানে টেম্পারেচারের মাধ্যমে যে ট্যাক্সিসটা হয়, বলতো তাহলে ব্যাঙের যে ট্যাক্সিসটা এটা থার্মোট্যাক্সিসের মধ্যে কোনটা পজিটিভ নাকি নেগেটিভ? অ্যারোট্যাক্সিসের উদাহরণ তো যে পাখির উদাহরণ, নেগেটিভ ট্যাক্সিস। কি বলতো? হচ্ছে নেগেটিভ ট্যাক্সিস। এগুলো কিন্তু লাগবে না, আমি জাস্ট খালি আলোচনা করতেছি। থিগমোট্যাক্সিস মানে কি জানো? স্পর্শ। কি বলতো? স্পর্শ। এই তোমরা লজ্জাপতি গাছ দেখছো না? লজ্জাপতি গাছ, ঠিক আছে, উন্মেষে গুলাই পড়ো। ঠিক আছে, তুমি হচ্ছে গিয়ে কি এই যে লজ্জাপতি গাছ এরকম পাতাগুলা থাকে, তুমি যখনই টাচ করবা, টাচটা হচ্ছে থিগমো, তখন কি দেখো তো সেটা হচ্ছে গিয়ে এরকম গুটায় যায় না? তাহলে বলো তো লজ্জাপতি গাছের ট্যাক্সিসটা কোন ধরনের ট্যাক্সিস? কোন ধরনের ট্যাক্সিস? পজিটিভ নাকি নেগেটিভ? টাচ করলে তুমি হচ্ছে গিয়ে কি কি হয়ে যাচ্ছে বলতো? কি হয়ে যাচ্ছে বলতো? না, নেগেটিভ ট্যাক্সিস, নেগেটিভ ট্যাক্সিস। কারণ টাচ করলে সে আরো খুলে যাওয়ার কথা, কিন্তু সে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে হাইড্রো হচ্ছে পানি, অ্যানিমো, এগুলো তোমাদের হচ্ছে লাগবে না, জাস্ট কয়েকটা জেনে রাখো যে এরকম অনেকগুলো কি আছে ট্যাক্সিস হচ্ছে গিয়ে কি আছে। বাট আমাদের লাগবে দেখো যে এইটা, যে ট্যাক্সিসের দিকমুখিতার উপর ভিত্তি করে ট্যাক্সিস 5 প্রকার। কয় প্রকার বলো তো?
5 প্রকার। কিরকম? ক্লাইনোট্যাক্সিস। কি ট্যাক্সিস বলো তো? ক্লাইনোট্যাক্সিস। ক্লাইনোট্যাক্সিসের মানে কি জানো? একদম সিম্পল কথায় যে সেটা হচ্ছে গিয়ে কি, সংবেদগ্রাহী কোষগুলো সমগ্র দেহ জুড়ে বিশেষ করে সম্মুখ অংশে অবস্থান করে। মানে একটা প্রাণীর সামনের দিকে সপ্তাহ কি থাকবে বলতো? হচ্ছে গিয়ে কি গ্রন্থিগুলো থাকবে। তার যখন বয়স হবে, সে যখন বড় হবে, তখন গ্রন্থিগুলো ছড়াই হচ্ছে গিয়ে কি যাবে। বো ফ্লাই এবং বাটারফ্লাই লার্ভা দশায় এই ট্যাক্সিস গুলো হচ্ছে গিয়ে কি দেখা যায়। ঠিক আছে? হ্যাঁ, হাইড্রো আর রিও অলমোস্ট সেম, বুঝতে পারছো? যেমন বো ফ্লাই এবং বাটারফ্লাইয়ের মধ্যে এটা দেখা যায়। দেখো মেনোট্যাক্সিস মানে কি জানো? সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়ার হচ্ছে গিয়ে কি চলা। খুব সিম্পল একটা জিনিস। দেখবা যে পিঁপড়াগুলা যখন যায়, ওরা একটা সিরিয়ালে যায়। কি বলতো? একটা সিরিয়ালে যায়। দেখো, এত রাস্তা থাকতে, আশেপাশে এত রাস্তা থাকতে ওরা এত রাস্তায় যায় না। ওরা কি বলতো? একটা নির্দিষ্ট সিরিয়ালেই যায়। কেন বলতো? ওই যে আলোর দিক, কি বলতো, সূর্যের আলোর রশ্মিগুলা এই দিক বরাবরই হচ্ছে গিয়ে কি আসতেছে। ঠিক আছে? বো ফ্লাই কি? বো ফ্লাই হচ্ছে বড় আকৃতির হচ্ছে গিয়ে কি মৌমাছির মতো। বুঝতে পারছো? এইটা। এরপরে নেমোট্যাক্সিসটা কি জানো? প্রাণীর স্মৃতিমূলক সারাদান। এটা কি জিনিস তোমাদেরকে একটু বুঝাই দেই। হ্যাঁ, তুমি যখন কোথাও যাও, তখন নতুন কোথাও জায়গা গেলে কিভাবে মনে রাখো? এই যে ওই বাসায় যাওয়ার আগে একটা বড় একটা গলি ছিল, সেই বড় গলি থেকে ডান দিকে গেছি, ডান দিকে যে বড় একটা উদ্ভাসের ব্রাঞ্চ দেখছি, ওই উদ্ভাসের ব্রাঞ্চের থেকে আবার ডান দিকে গেছি, ডান দিকে যে একটা বড় আকৃতি একটা খাম্বা দেখছি, ওই খাম্বার পাশের বিল্ডিং, রাইট? আমরা এইভাবে করে কোনো জায়গার অবস্থানকে মনে রাখি না। এই যে এই টাইপের ট্যাক্সিস বা এইভাবে চলাফেরা করা, যে একটা জায়গাগুলো দেখে দেখে চলাফেরা করা, সেটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে গিয়ে কি নেমোট্যাক্সিস বলি। কি বলি বলতো? হচ্ছে গিয়ে কি নেমোট্যাক্সিস। ঠিক আছে? পিঁপড়াটা তুমি চিন্তা করো, আলোর উৎস এই দিকে, ও যাচ্ছে ওই দিকে, তাহলে কি এটা পজিটিভ ট্যাক্সিস? ঠিক আছে? ক্লিয়ার? এরপর দেখো টেলোট্যাক্সিস। দেখো এইটা কি জিনিস, দেখো এইটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। হ্যাঁ, সাপোজ কথার কথা, এইখানে একটা ছোট ফুল আছে, একটা ছোট ফুল আছে, আর এইখানে একটা বড় সাইজের ফুল আছে, একটা বড় সাইজের ফুল আছে। এখন এই যে একটা মৌমাছি, কি বলতো? এই যে একটা মৌমাছি, কথার কথা, এই যে হচ্ছে একটা, ধর হচ্ছে গিয়ে কি, এই যে তোমার হচ্ছে গিয়ে কি মৌমাছি, কথার কথা, এই মৌমাছিটা কোন ফুলে বসবে? এই ফুলে বসবে নাকি এই ফুলে বসবে বলতো? এই যে 1 নাম্বার ফুলে বসবে নাকি 2 নাম্বার ফুলে বসবে বলতো? বলতো 1 নাম্বার ফুলে বসবে নাকি 2 নাম্বার ফুলে বসবে? 2 নাম্বার ফুলে বসবে না, কেন বলতো? কারণ এইখানে কি মধু বেশি, এইখানে মধু কি বলতো হচ্ছে বেশি, তার মানে কি এখান থেকে উদ্দীপনা আসতেছে বেশি। এই যে যেই জায়গা থেকে উদ্দীপনা বেশি আসে, আমরা নর্মালি ওই দিকেই যাওয়া আসা করি। এই টাইপের ট্যাক্সিসকে আমরা কি বলি বলতো? হচ্ছে গিয়ে কি টেলোট্যাক্সিস। বুঝতে পারছো? আর ট্রোপোট্যাক্সিস মানে কি বলতো? হচ্ছে গিয়ে কি ওই যে 2 বা ততোধিক সংবেদী অঙ্গে একটি উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে সেটাকে আমরা বলি কি বলতো? হচ্ছে গিয়ে কি ট্রোপোট্যাক্সিস। মানে কি জানো? তোমার বডিতে 2 জায়গা থেকে উদ্দীপনা আসছে, বাট তুমি যে কোনো একদিকে না, যে 2 দিকেই তুমি যাওয়ার ট্রাই করতেছো, মানে মাঝখান বরাবর যাওয়ার ট্রাই করতেছো। এই টাইপের ট্যাক্সিসকে বলা হয় হচ্ছে গিয়ে কি আমি ট্রেপোট্যাক্সিস। বুঝতে পারছো? তাহলে এই যে কোন ট্যাক্সিসের মানে কি, খালি এইটুকু একবার দেখবা। এগুলা খালি কিসের জন্য আসবে না? ক নাম্বারের জন্য। কি নাম্বারের জন্য বলতো? ক নাম্বারের জন্য আসবে। আর কিছুই হচ্ছে গিয়ে কি লাগবে না। বিশেষ করে এই যে এইটা আসে নেমো আর মেনো, এই দুটাই বেশি হচ্ছে পিঁপড়ার মধ্যে মেনো, আর প্রাণীর স্মৃতিচারণমূলক এটা হচ্ছে গিয়ে কি নেমো। ঠিক আছে? হ্যাঁ, ফিশ লাউস, ওই যে মাছের উকুনে এই ধরনের ট্যাক্সিস দেখা যায়, মাছের শরীরে যে উকুনগুলো হয়। দেখো তোমাদের জন্য এই যে একটা কুইজ 4, দেখো এই যে এমসিকিউ, এগুলা কিন্তু এমসিকিউ আসা। সেটা হচ্ছে গিয়ে কি, ওই দেখো আলোর প্রতি প্রাণীর সারা কোন ধরনের ট্যাক্সিস? আলোর প্রতি সারা, এটা যদি কেউ ভুল করছে তাহলে খবর আছে। মানে এই এই দেখছো, বলতে বলতে ভুল করছে। খুবই কষ্ট পাইলাম, খুবই 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 কষ্ট পাইলাম। খুবই কষ্ট পাইলাম। ওকে, তারপরে ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, আমি শেষ করে দিচ্ছি। 1 2 3 4 4.5 and 5। এটার অ্যান্সার কি বলতো? ফটোট্যাক্সিস। চোখ বন্ধ করে কি বলতো? ফটোট্যাক্সিস হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফটোট্যাক্সিসটাই কি বলতো? হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তারপর দেখো বিগত বছরের প্রশ্ন, যে সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়ার চলন নিচের কোন ধরনের ট্যাক্সিস? যে পিঁপড়ার চলনটা কি বলতো? এই দেখছো যে মেনো আর নেমো, এই দুটোর মধ্যে কনফিউশন লেগে যায়, আমারই কনফিউশন লেগে যাচ্ছে। তো দেখি লিডার বোর্ডটা অনন্যা, মৌমিত্রা, হাইফা, কেকা, ঐশী, মনি, সানজিদা, ফাতিহা, আজম, ইমন, কংগ্রাচুলেশন সবাইকে।
ঠিক আছে, কি হয় বলতো, এটা কি হবে অ্যান্সার? এই যে কি বলতো হচ্ছে কি মেনো, কি বলতো, এই যে দেখো, এই যে খেয়াল করো, সূর্যের প্রতি হচ্ছে মেনো আর স্মৃতিচারণ হচ্ছে নেমো, এই যে কি বলতো মেনো ট্যাক্সি। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনই আসবে। এবার দেখো সহজাত আচরণ, কি বলতো, সহজাত আচরণের মধ্যে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, কি বলতো, প্রতিবর্তী ক্রিয়া, এটা হচ্ছে রিফ্লেক্স, কি বলতো হচ্ছে গিয়ে কি রিফ্লেক্স। এই রিফ্লেক্স কি, যেই ধরনের কাজ আমরা কোন প্রকার চিন্তা ভাবনা ছাড়াই করি সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি আমরা রিফ্লেক্স হচ্ছে গিয়ে কি আমরা বলি, কি বলি বলতো হচ্ছে গিয়ে কি রিফ্লেক্স। বুঝতে পারছো যে যেই ধরনের কাজ কোন প্রকার চিন্তা, কোন প্রকার রেজাল্ট এগুলা ছাড়াই করা হয় সেটাকে আমরা কি বলি বলতো রিফ্লেক্স বলি। এই রিফ্লেক্স হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আনকন্ডিশন বা সহজাত রিফ্লেক্স, মানে কি যেটা তুমি জন্মের সময় অটোমেটিক নিয়ে আসছো, আর আরেকটা আছে কি বলতো হচ্ছে গিয়ে কি এই যে অর্জিত রিফ্লেক্স, কি বলতো অর্জিত রিফ্লেক্স, মানে কি জন্মের পরে প্র্যাকটিস করতে করতে ওই রিফ্লেক্স গুলো তোমার বডির মধ্যে কি চলে আসছে। তো দেখো এই যে খেয়াল করো সহজাতের মধ্যে কি আছে, খাবার দেখলে বা খাবারের গন্ধ শুকলে লালা নিঃসৃত হয়, এই যে এটা কি বলতো হচ্ছে সহজাত বা আনকন্ডিশন। তারপর চোখে আলো পড়লেই চোখটা অটোমেটিক কি বলতো বন্ধ হয়ে যায়। তারপরে খেয়াল করো এই যে একটা সুই ঠাস করে আমার হাতটা পড়লো, কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই কি বলতো আমি হাতটা উঠাই ফেলবো না, এই ধরনের রিফ্লেক্সকে আমরা কি বলতেছি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে সহজাত রিফ্লেক্স। কি বলি বলতো হচ্ছে গিয়ে কি সহজাত রিফ্লেক্স। বুঝতে পারছো, সহজাত রিফ্লেক্স যেটা তুমি জন্মের সময় নিয়ে আসছো এটা আবার তিন রকম, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা গভীর, একটা হচ্ছে আন্তর্যন্ত্রীয়। সুপারফিশিয়াল মানে কি জানো, যেটা স্কিনের উপরে থাকে, কি বলতো স্কিনের উপরে থাকে, ওই যে সুরসুরি, কি বলতো হচ্ছে গিয়ে কি সুরসুরি, মানে একদম সিম্পল কথায় তোমার এই যে হাত পায়ে সুরসুরি দিলে কি অনেকে হাসে না, এই যে এই জিনিসটা হচ্ছে একটা জন্ম থেকে তুমি নিয়ে আসছো এবং এটা কি স্কিনের উপরে আছে না, এটাকে এই জন্য সুপারফিশিয়াল বলা হয়। ডিপ মানে কি জানো, শরীরের ভেতরে আছে, এটা কি বলতো শরীরের ভেতরে আছে, যেমন কি দেখো পা ঝাঁকুনি, কি বলতো হচ্ছে পা ঝাঁকুনি, আমরা অনেকে বসে থাকলে এরকম পা এরকম ঝাঁকাই না, এরকম পাটা এরকম ঝাঁকাই না, ঠিক আছে ক্লিয়ার। এগুলা থেকে প্রশ্ন আসবে না, এগুলো এমসিকিউ এর জন্য পড়তেছি, যেখান থেকে আসবে আমি বলে দিব, ঠিক আছে। এরকম কি পা ঝাঁকাই না, ওই যে ওইটাও কিন্তু একটা রিফ্লেক্স জন্মের সময় নিয়ে আসছে এবং ওইটা হচ্ছে গভীর। আর আন্তর্যন্ত্রীয় বা ভিসারাল রিফ্লেক্স কি জানো, ওই যে পাকস্থলীটা, কি বলতো পাকস্থলীটা, তুমি যখন খাবার খাবা খাবারটা পাকস্থলীতে গেলে অটোমেটিক কি সংকোচন প্রসারণ করবে না, অটোমেটিক করবে না, বা তোমার এই যে হার্ট অটোমেটিক কি হৃদস্পন্দন করতেছে না, এইগুলো হচ্ছে কি বলতো আন্তর্যন্ত্রীয় বা ভিসেরাল টাইপের হচ্ছে গিয়ে কি রিফ্লেক্স। এই যে মাসুম অলরেডি হচ্ছে গিয়ে কি পা হচ্ছে গিয়ে কি ঝাঁকাচ্ছিল, বা পা ঝাঁকানোর সময় সবসময় তো হাসি পায় না, বুঝতে পারছো, এই যে তাহলে খেয়াল করছো দেখছো একদম রিয়েল লাইফ কতগুলো এক্সাম্পল। আর দেখো অর্জিত মানে কি জানো, যেটা তুমি জন্মের পরে তুমি শিখছো। তো দেখো খেয়াল করো কিভাবে শিখছো, যে অনুশীলনের মাধ্যমে, বারবার অনুশীলনের মাধ্যমে। কিরকম খেয়াল করো, এই যে এটি হচ্ছে অর্জিত, এটি পূর্বের অভিজ্ঞতার উপর নির্ভর করে, এটি স্থায়ী হতে পারে বা বিলুপ্তও হইতে পারে, বংশানুক্রমে যায় না, মানে এই অভ্যাসটা তোমার মধ্যে আছে বা হয়তো তোমার সন্তানের মধ্যে থাকবে না, ঠিক আছে। এটা জটিল হয় এবং প্রাথমিকভাবে কোনো সহজাত প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে থাকে, ঠিক আছে। এটা তুমি কমাইতে পারবা না মোস্তফা, এটা চাইলেও পারবা না পা ঝাঁকুনি কমাইতে, কারণ এটা যে রিফ্লেক্স তুমি মনের অজান্তেই করতে থাকবা। এই দেখো তোমার হচ্ছে গিয়ে কি প্যাভলভের হচ্ছে একটা পরীক্ষা, বুঝতে পারছো, যে প্যাভলভের কি বলতো হচ্ছে গিয়ে কি আমাদের পরীক্ষা। তো প্যাভলভ এই অর্জিত রিফ্লেক্সের একটা প্রমাণ করছিল, কি শুনবা। এই যে একটা কুকুর, তার ল্যাবে একজন টেকনিশিয়ান ছিল, কি বলতো একজন কর্মচারী ছিল, সেই কর্মচারী করতো কি জানো, প্রতিদিন একটা অ্যাপ্রন পরে, একটা কি পরে বলতো একটা অ্যাপ্রন পরে ঠিক দুপুর একটায়, কি বলতো দুপুর একটায়, ঠিক আছে, একটা ঘন্টা বাজায়, কি বলতো হচ্ছে গিয়ে কি ঘন্টা বাজায়, সে কি করতে বলতো খাবার দিত এই কুকুরটাকে, বুঝতে পারছো। এবং এই জিনিসটা প্রায় 2 মাস ধরে করছে, কয় মাস ধরে করছে 2 মাস ধরে। তাহলে দেখো ঘটনাগুলো খেয়াল করো, যে এই যে প্যাভলভ প্রতিদিন ওর একজন কর্মচারী অ্যাপ্রন পরে দুপুর একটায় ঘন্টা বাজায় খাবার হচ্ছে গিয়ে কি এই কুকুরটাকে দিত, এইভাবে করে পুরা 2 মাস ধরে তাকে পুরো জিনিসটার সাথে শেখানো হয়েছে। এরপরে 2 মাস পরে হয়েছে কি জানো, শুধুমাত্র ওই কর্মচারীকে দেখলেও তার মুখ থেকে লালা পড়ে, কারণ কি সে ওই যে অভ্যস্ত হয়ে গেছে, অর্জন করে ফেলছে যে ঠিক আছে যে এই লোকটা আমাকে খাবার দেয়। অথবা
ওই অ্যাপ্রনটা অন্য কেউ পরে তার সামনে আসলেও কি বলতো তার মুখ থেকে কি বের হয় বলতো হচ্ছে গিয়ে কি লালা হচ্ছে গিয়ে কি বের হয়। কারণ কি সে ওই যে শিখে রাখছিল যে অ্যাপ্রন পরে আমাকে খাবার দিতে আসে। অথবা কিছু না হইলে দুপুর 1টা বাজলে অটোমেটিক তার লালাক্ষরণ শুরু হয়ে যায়। কেন বলতো ইউজ টু হয়েছে যে প্রতিদিন দুপুর কি বলতো 1টার সময় কি দিত আমাকে খাবার হচ্ছে গিয়ে কি দিত। অথবা কেউ মনের অজান্তে যে কোনো সময় দুপুর 1টা বলো রাত 2টা বলো ঘন্টা বাজাইলেও তার কি বলতো মুখ থেকে কি বলতো হচ্ছে গিয়ে কি লালা বের হয়। কেন বলতো কারণ ওই যে সে শিখছে এতদিন যে ঘন্টা বাজানোর পরেই তোমাকে কি দেয় খাবার হচ্ছে গিয়ে কি দেয়। বুঝতে পারছো? তো এই হচ্ছে গিয়ে কি পুরা হচ্ছে জিনিসটা। তাহলে বুঝতে পারছো যে প্রতিদিন এই জিনিসগুলা সে শিখছে, সে অর্জন করছে, আর তারপরে যে কোনো একটা ঘটনা ঘটলেই তার অটোমেটিক কি হচ্ছিল বলতো লালাক্ষরণ হচ্ছে গিয়ে কি হচ্ছিল। তাহলে প্যাভলভের ক্রিয়াটা কি তোমরা বুঝতে পারছো? আমি এইটুকু বিশ্বাস করি প্যাভলভের ক্রিয়া এর থেকে সহজভাবে ঠিক আছে কেউ তোমাকে শিখাইতে পারবে না। যে ঘটনাগুলা কয়টা ঘটনা বলতো এই 5টা ঘটনা। ঠিক আছে, যে একটা কর্মচারী অ্যাপ্রন পরে দুপুর 1টায় ঘন্টা বাজায় কি করতে বলতো হচ্ছে গিয়ে কি খাবার হচ্ছে গিয়ে কি তাকে হচ্ছে গিয়ে কি দিছে। যেমন তোমাদেরকে একটা মজার জিনিস বলি, ঠিক আছে, রোজা রমজানের দিনে কাজটা করা আমার উচিত হবে না, তাও আমি বলি। তোমরা এই যে যারা মেয়েরা আছো তারা তো ফুচকা খাইতে অনেক পছন্দ করো না? আজকে ইফতারের পরে তুমি চিন্তা করবা যে তুমি ফুচকা খাচ্ছ, খালি চিন্তা করবা, দেখবা যে অনেকের মুখের মধ্যে কি চলে আসবে বলতো হচ্ছে গিয়ে কি পানি চলে আসবে। কেন বলতো ওই যে তুমি শিখছো যে হ্যাঁ ফুচকা তো চমৎকার টেস্ট, চমৎকার ধরনের হচ্ছে গিয়ে কি এখানে কি বলতো অবিশুদ্ধ পানি হচ্ছে গিয়ে কি থাকে যেটা আমার জন্য অনেক মজার। ঠিক আছে, তো যখনই তুমি এটা চিন্তা করবা দেখবে যে মুখের মধ্যে কি চলে আসবে বলতো হচ্ছে পানি চলে আসবে। কারণ কি তোমার মাইন্ড ওইটার সাথে কি বলতো অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু এই যে ঘটনা হচ্ছে এই 4টা, যে অ্যাপ্রন দুপুর 1টা ঘন্টা এরকম 4টা বা 5টা হচ্ছে গিয়ে ঘটনা হচ্ছে গিয়ে কি ছিল। বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে। এই যে মোস্তফা ও যদিও ছেলে ওর মুখেই পানি চলে আসছে। ঠিক আছে, তেঁতুলের কথা চিন্তা করলে আসে যায়, সুপিয়ারও আসছে, দেখছো? তাহলে এই যে এইগুলা হচ্ছে কি একদম রিয়েল লাইফ এক্সাম্পল। তুমি যদি রিয়েল লাইফে বুঝতে পারো তাহলে তুমি আর কখনো ভুলবা না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি সবাই ক্লিয়ার। এবার দেখো সহজাত আচরণ বা আবেগ বা ইনস্টিংস, যে আবেগ বা ইনস্টিংস। আচ্ছা এই শুনো, এই রিফ্লেক্সের একটা এক্সাম্পল কিন্তু আছে, যে আনকন্ডিশনড একটা এক্সাম্পল হচ্ছে আছে, যেটা একবার পরীক্ষা আসছিল, সেটা কি শুনবা? মায়ের দুধ খাওয়া। কি বলতো হচ্ছে মায়ের হচ্ছে গিয়ে কি দুধ হচ্ছে গিয়ে কি খাওয়া। ঠিক আছে, এই দেখো এইটা কিন্তু কেউ বাচ্চাকে শিখায় না, বাট সে কিন্তু জন্মের সময় হচ্ছে গিয়ে কি বুঝতে পারে। বা কি করা বলতো হচ্ছে গিয়ে কি কান্না করা, কি করা বলতো হচ্ছে গিয়ে কি কান্না করা। এই সবগুলোই কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি আমার সহজাত রিফ্লেক্স। এইবার দেখো ইনস্টিংস, কি বলতো হচ্ছে গিয়ে কি ইনস্টিংস মানে আবেগ। কি বলতো আবেগ। এই দেখো খেয়াল করো, ডারউইন সর্বপ্রথম ইনস্টিংসের একটা বাস্তবমুখী সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, তো ফুচকা রোস্ট করবো, ঠিক আছে, মাস্তুম শেষে ফুচকারও রোস্ট করবো, দাঁড়াও। লরেন্স বলেন যে প্রাণী প্রজাতির আচরণ কতগুলো স্থায়ী অ্যাকশন প্যাটার্ন বা ফ্যাব দিয়ে তৈরি, যে স্থায়ী বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এবং এইটাকেই সে কি বলতে বলতো হচ্ছে আবেগ বা কি বলতো হচ্ছে গিয়ে কি ইনস্টিংস। এবং এটা উদাহরণ কি কি আছে, ওই যে টুনটুনি পাখি বাসা বাঁধায়, দেখবা যে পৃথিবীতে বাংলাদেশের টুনটুনি হোক, আফ্রিকার টুনটুনি হোক, বা আমেরিকার শিক্ষিত টুনটুনি হোক, সব টুনটুনি একই রকম ভাবে বাসা বানায়। কারণ কি বলতো এটা তার আবেগ, আবেগের জায়গায় সবাই কি বলতো সেম। শীতের পাখির মাইগ্রেশন, যে শীতের সময় বাংলাদেশে পাখি আসবেই, মাকড়সা জ্বালবো না, তোমার বাসায় মাকড়সা, আমার বাসায় মাকড়সা, বা আফ্রিকার মাকড়সা, যেই জায়গার মাকড়সা হোক না কেন, তোমরা সবাই কি দেখবা যে সবাই একই রকম ভাবে কি বানায় বলতো জাল বানায়। এগুলো হচ্ছে তার সহজাত আবেগ বা ইনস্টিংস। তারপর অপত্যের প্রতি যত্ন, মানে কি জানো, বাচ্চার প্রতি যত্ন। এই যে দেখো জন্মের পরে একটা মানুষ তার বাচ্চাকে যেভাবে আদর করে, একটা মাছও কিন্তু তার বাচ্চাকে ওইভাবে আদর করে, একটা ব্যাঙও কিন্তু তার বাচ্চাকে ওইভাবে আদর করে, একটা পাখিও কিন্তু তার বাচ্চাকে ওইভাবে আদর করে। মানে সন্তানের প্রতি অপত্য মানে সন্তানের প্রতি যে যত্ন, এটা সব প্রাণীর মধ্যে হচ্ছে গিয়ে কি বিদ্যমান হচ্ছে গিয়ে কি আছে। বুঝতে পারছো? না টুনটুনি আর বাবুই সেম না। তো দেখো খেয়াল করো, ওই সহজাত আবেগ বা ইনস্টিংক্ট অফ ফ্যাব, এটার দেখো 5টা বৈশিষ্ট্য থাকে। ছাদসম্মত মানে কি জানো, সব জায়গায় তোমার হচ্ছে গিয়ে কি একই রকম ভাবে জিনিসটা তৈরি হবে। ওই যে বললাম টুনটুনি পাখির বাসা, সব জায়গায় একই রকম বাসা হবে। 2 নাম্বার সার্বজনীনতা, পৃথিবীর সব টুনটুনি পাখি এই জিনিসটা করবে। 3 নাম্বার ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, ধরো
আমেরিকার টুনটুনি পাখি দেখলো কি যে আমি যদি বাসা না বানাই মানুষের বাসায় যে হচ্ছে গিয়ে কি থাকি, তাহলে তো ঝড় বৃষ্টিতে আমার তো মরে যাওয়ার কোনো কি নাই, বলো তো কোনো আশঙ্কা হচ্ছে গিয়ে কি নাই। যদিও সে এইটা জানে, বাট সে এই জিনিসটা করবে না। এই যে ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, মানে কি সেই জিনিসটা করবে না। সে যতই আরামায়েশে থাকতে পারুক না কেন, সে কি করবে বলতো হচ্ছে গিয়ে কি ওই যে সে বাসা বানাবে, সেই বাসাটা প্রতিদিন ঝড়ে কি বলতো নাই হয়ে যাবে। বুঝতে পারছো? তারপরে 4 নাম্বার হচ্ছে গিয়ে কি ব্যালিস্টিকনেস। ওই যে একই পদ্ধতিতে বা একই রকম ধাপ কি করবে বলতো অনুসরণ করবে। আর 5 নাম্বারে উদ্দেশ্যর একনিষ্ঠতা, যে সবার উদ্দেশ্য কি বলতো একই রকম, যে না আমাদের বাসা বানাইতে হবে বা আমাদের সন্তানের প্রতি যত্ন নিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, যেবা ফুচকার দাওয়াত থাকলো ইফতারিতে তোমাদের সবাইকে। তাহলে বুঝতে পারছো যে সহজাত আচরণ বা ফ্যাপ এর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি এই কয়টা। এবার দেখো যে খেয়াল করো বরিশাল বোর্ডেই দেখো যে 19 করোনার আগে প্রশ্ন দেখো যে সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটা, দেখো তো কোনটা, খেয়াল করো তো কোনটা, কি মনে হয় এটা কি হবে বলো তো? সহজাত আচরণ এটা হচ্ছে গিয়ে কি এর বৈশিষ্ট্য কোনটা? এই যে অপশন সি, দেখো বংশানুক্রমে একইভাবে হচ্ছে গিয়ে কি যাবে। মানে নিজে বুদ্ধি পাইছে যে না আমি অন্যের বাসায় থাকি তাহলে ভালো, ওইটা করবে না। প্রজাতি নির্দিষ্ট নয়, না প্রত্যেকটা প্রজাতিতে একই রকমের বাসা বানাবে। অনুশীলনের মাধ্যমে কোনো কিছু অর্জন করলেও সেটা অ্যাপ্লাই করবে না। সো অপশন সি হচ্ছে কারেক্ট। তারপর দেখো সবার জন্য কুইজ হচ্ছে 505, যে তোমাদের জন্য আমি লঞ্চ করে দিচ্ছি, যে শিশু জন্মের সঙ্গে সঙ্গে মায়ের দুধ যে খায় এই প্রক্রিয়াটা আসলে কোন ধরনের প্রক্রিয়া? এই প্রক্রিয়াটা কোন ধরনের প্রক্রিয়া? ফিক্সড অ্যাকশন প্যাটার্ন নাকি রিফ্লেক্স নাকি ট্যাক্সিস নাকি লার্নিং? কি মনে হয়? আমি বলে দিচ্ছিলাম একটু আগে, আমি বলে দিচ্ছিলাম দেখো জন্মের পর পর বাচ্চা এটা করতেছে, ওকে কিন্তু কেউ এটা শিখায় নাই, ও জন্মের সাথে সাথে ওটা হচ্ছে গিয়ে কি নিয়ে আসছে। ঠিক আছে, হাফ কারেক্ট অ্যান্সার দিছে, বাকি হাফ ভুল অ্যান্সার দিছে। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি কুইজটা। এটার অ্যান্সার হবে হচ্ছে রিফ্লেক্স। আমি জানি অনেকে বলবা যে ভাই এটা আবেগেও তো হইতে পারে, যে না আবেগ কখন হয়? যখন তার বয়স কিছুদিন পরে যাবে, সে যখন উপলব্ধি করতে পারবে দুনিয়াদারি সম্পর্কে। কিন্তু জন্মের সাথে সাথেই সে মায়ের দুধ খাচ্ছে, তার মানে কি এইটা হচ্ছে তার ন্যাচারালি তার বডিতে চলে আসতেছে। এটা হচ্ছে এক ধরনের কি বলতো হচ্ছে কি রিফ্লেক্স। এবং ওই যে আমি লিখে দিছিলাম, যে দেখো খেয়াল করে আমি লিখে দিছিলাম কিন্তু, সেটা হচ্ছে এইটা, এই যে মায়ের দুধ খাওয়া বা কান্না করা এগুলো হচ্ছে একটা সহজাত বা আনকন্ডিশন কি বলতো রিফ্লেক্স। লিরাবোর্ডটা দেখি, ঐশী, শিহাব, সানজিদা, শেখ, ফাহমিদা, ইসলাম, আফরা, কলি, জান্নাতুল ফেরদাউস, ফারদিন, অনন্যা, ফাতিহা, কংগ্রাচুলেশন সবাইকে। ঠিক আছে, ওকে। আমি জানি তোমরাও যুক্তি দিবা, ঠিক আছে, ক্লিয়ার? শুনো আফরা, এইটাই আমাদের কোশ্চেন ব্যাংকে কয়েকটা কোশ্চেন নিয়ে তোমার হচ্ছে কি আছে বলতো হচ্ছে গিয়ে কি একটু কনফিউশন হচ্ছে গিয়ে কি আছে। একদম লেটেস্ট বইগুলাতে আমাদের কি বলতো হচ্ছে গিয়ে কি এই যে স্তনপান করা এটা হচ্ছে গিয়ে কি এক ধরনের কি বলতো হচ্ছে গিয়ে কি রিফ্লেক্স। বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ ওইটাই তো অঞ্চল ভেদে প্রাণী, তার মানে কি ওইটা নির্দিষ্ট প্রজাতির জন্য ফিক্সড, কি বলতো নির্দিষ্ট প্রজাতির জন্য ফিক্সড, তাই না? নির্দিষ্ট প্রজাতির জন্য ফিক্সড। ঠিক আছে, এটা আমি তোমাকে বললাম যে যেবা যে এই কোশ্চেনটা নিয়ে অনেক হচ্ছে গিয়ে কি তোমার আছে, যে এইটা তোমার হচ্ছে গিয়ে কি কই গেল, যে 5 এটা শিশু জন্মের সঙ্গে সঙ্গে স্তনপান করে কোন ধরনের আচরণ। এইটা আমাদের আগের বইগুলোতে ফ্যাব দেওয়া ছিল, বাট রিসেন্ট এডিশনের বইগুলোতে সব হচ্ছে গিয়ে কি রিফ্লেক্স হচ্ছে গিয়ে কি কারেক্ট অ্যান্সার দিচ্ছে। বুঝতে পারছো? এই জন্য আমি বললাম। ঠিক আছে, দুইটা অপশন সাধারণত একসাথে থাকার কথা না, বাট এটা যেহেতু যে চিটাগাং মোডের কোশ্চেন, এটা তারা ওই সময় রিফ্লেক্সই হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার দিছিল। এইবার দেখো শীতের পাখির মাইগ্রেশন বা পরিযান, দেখো এই যে খেয়াল করো এটা কিন্তু এক ধরনের ইনস্টিংস, কি বলতো ইনস্টিংস মানে কি, দেখো খেয়াল করো এই যে পাখিগুলা এরা নেপাল ভুটান থেকে শীতের সময় আমাদের দেশে আসে। বলতো কেন আসে? বলতো কেন আসে? বলতো কেন আসে? বলো কেন আসে? কি মনে হয় যে কেন আসে বলো? কেউ কি কারেক্ট অ্যান্সার দিতে পারবো যে এরা কেন আসে? এরা যে আসে, এই তো নাবিহা কিন্তু কারেক্ট অ্যান্সার, ও একটা কথা দিছে, একটা কথা কারেক্ট অ্যান্সার। তারপর সাউদা, তারপর হচ্ছে গিয়ে কি ঐশী, অনন্যা, মণি, মৌমিত্রা, সানজিদা, শিহাব, নাবিহা, লাবিব, মোস্তফা কামাল সবাই হচ্ছে গিয়ে কি মোটামুটি কারেক্ট অ্যান্সার। লাইজিও দিছে, ঠিক আছে, আফরাও দিছে। খেয়াল করো এটার পিছনে অনেকগুলা কারণ আছে।
এক নাম্বার কারণ হচ্ছে গিয়ে কি জানো, সেটা হচ্ছে গিয়ে কি ওরা নেপাল ভুটানে আসে ওই সময় ওদের দেশে বেশি শীত থাকে, কি থাকে বলতো হচ্ছে গিয়ে কি বেশি শীত থাকে, প্লাস ওই সময় ওদের দেশে খাবার কম থাকে, কি বলতো হচ্ছে গিয়ে কি খাবার কম থাকে। আর 3 নাম্বার যে কারণটা সেটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি শুনবা, এই যে বাংলাদেশ হচ্ছে গিয়ে কি অ্যাকচুয়ালি এই সকল প্রাণীর হচ্ছে পিতৃভূমি ছিল, কি বলতো পিতৃভূমি, মানে বুঝতেছো অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি পিতৃ বানান কি, এই যে পিতৃভূমি, ঠিক আছে, অ্যাকচুয়াল ওরা বাংলাদেশেই ছিল, পরে কোনো কারণে ওইদিকে গেছে, সো এখন বাবার বাসা বাপের বাড়ি ঘুরতে হচ্ছে গিয়ে কি আসছে। এই 3টা কারণে তারা হচ্ছে গিয়ে কি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় কি বলতো বাংলাদেশ হচ্ছে গিয়ে কি আসে, ঠিক আছে। হ্যাঁ আলিভা হইতে পারে, ঠিক আছে, তাসনিম রাইসা সবাই মোটামুটি কারেক্ট আনসার দিছে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তো এই 3টা কারণেই আমাদের পাখিগুলোর মাইগ্রেশন হয়। বাংলাদেশে নরমালি 500 প্রজাতির পাখি আছে এবং বিদেশি প্রজাতির পাখির সংখ্যা 300, এবং অক্টোবর থেকে মার্চ মাস এই সময় পাখিগুলো হচ্ছে গিয়ে কি আসে। মাকড়সার জাল বোনা, দেখছো এই যে মাকড়সার কি বলতো হচ্ছে গিয়ে কি জাল বোনায়, দেখো খেয়াল করো, মাকড়সা বৃত্তাকারে জাল বনে রেশমি সুতা দিয়ে, যেগুলো কিন্তু কি বলতো রেশমি সুতা, ঠিক আছে। ওর উদরীয় বিশেষ সিল গ্রিন, উদর মানে কি পেট, কি বলতো পেট, উদর মানে কি পেট, ওর পেটের ভিতরে বিশেষ একটা সিল্ক গ্রন্থি থাকে, ওইখান থেকে খরিত পদার্থ দিয়েই সে হচ্ছে জালটা বুনে। সিল্ক গ্রন্থি থেকে স্ক্লেরোপ্রোটিন নামক এক প্রকার কেমিক্যাল তৈরি হয়, যেটা থেকে সুতা তৈরি হয় এবং সেই সুতা দিয়েই সে রেশমি সুতার মাধ্যমে জালটা বনে, বুঝতে পারছো, ক্লিয়ার। হ্যাঁ শিকড়ের টানে, ভেরি গুড মনি। বিজ্ঞানী হ্যান্স পিটার সর্বপ্রথম মাকড়সার জাল বোনা সম্পর্কে ধাপ কি করে বলতো পর্যবেক্ষণ করে, ঠিক আছে। এবার দেখো বিগত বছরে যে প্রশ্ন আসছিল, দেখো যে কুমিল্লা বোর্ডের 17তে, দেখছো কত আগে, সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপকে পর্যবেক্ষণ করেন ওই যে বিজ্ঞানী হ্যান্স পিটার্স, ঠিক আছে। এবং উনি জানো ভোর কয়টার সময় উঠে দেখতো, এটা ভোর 5টায়, প্রতিদিন ভোর 5টায় উঠে উনি হচ্ছে গিয়ে কি এই জিনিস হচ্ছে গিয়ে কি লক্ষ্য করতো। এইবার দেখো সামাজিক আচরণ, কি বলতো হচ্ছে সামাজিক আচরণ আমাদের ভিতরে, মানে দেখো এই যে আমরা তো সামাজিক জীব তাই না, যে আমরা সবার সাথে মিলে ভালোভাবে হাসি খুশি ভাবে আমরা কি করি বলতো হচ্ছে গিয়ে কি থেকে একজন আরেকজনকে সাহায্য করে কি বেঁচে আছি, এটার জন্য আমরা এটাকে কি বলি সামাজিক জীব বলি। ঠিক তেমনি এইরকম আরেকটা সামাজিক বৈশিষ্ট্য কার মধ্যে দেখা যায় বলতো হচ্ছে গিয়ে কি মাকড়সার ভিতরে হচ্ছে দেখা যায়, কি বলে এই যে কি বলে এই যে মৌমাছির মধ্যে হচ্ছে গিয়ে কি দেখা যায়, বুঝতে পারছো। কারণ কি জানো মাকড়সা জালি বনে ভোরবেলা, এই যে এটাই বুঝতে হবে যে কেন 5টায়, কারণ মাকড়সা কিন্তু দিনের বেলায় জাল বোনে না, এই যে এখন জাল বুনবে না, ও প্রতিদিন ভোর 5টার সময় জাল বোনে। তো খেয়াল করো এই যে সমাজের সদস্যদের পারস্পরিক সহযোগিতা বা পরস্পর থেকে আল্ট্রুইজম বা সামাজিক আচরণ বলা হয়। বিজ্ঞানী অগাস্ট কমটে সর্বপ্রথম আল্ট্রুইজম শব্দটা কি করে বলতো ব্যবহার হচ্ছে গিয়ে কি করে, মৌমাছি আল্ট্রুইজম প্রাণী, ঠিক আছে। এবং বাংলাদেশে দেখো মৌমাছির 3টা প্রজাতি পাওয়া যায়। এই শুনো এই মৌমাছি ছাড়াও আরো অনেক প্রাণীর মধ্যে এরকম সামাজিক আচরণ দেখা যায়, কি কি মানুষের মধ্যে তো দেখা যায়, ডলফিনে দেখা যায়, কি বলতো হচ্ছে গিয়ে কি ডলফিনে হচ্ছে গিয়ে কি দেখা যায়। এছাড়া ফোলিয়েজ মাকড়সা, কি বলতো বড় সাইজের মাকড়সা, ফোলিয়েজ মাকড়সাতে দেখা যায়, মাকড়সাতে দেখা যায়। তারপর হচ্ছে গিয়ে কি কি বলে যে বানরের মধ্যে দেখা যায়, কি বলতো বানরের ভিতরে দেখা যায়, এবং বানরের ভিতরে দেখা যায় এই জিনিসটা আমি তোমাদেরকে একটা রিয়েল লাইফ আমি একটা এক্সাম্পল হচ্ছে তোমাদেরকে আমি দিচ্ছি, ঠিক আছে। পিঁপড়ার মধ্যেও দেখা যায়। ঘটনাটা প্রবাবলি 2011 বা 12 সালে, বুঝতে পারছো। সো আমার বাসা হচ্ছে গিয়ে কি ঢাকা ক্যান্টনমেন্টে, আমার বাবা হচ্ছে ডিফেন্সে হচ্ছে গিয়ে কি অফিসার ছিল। তো একদিন সকালবেলা আব্বু হচ্ছে গিয়ে কি অফিসে যাচ্ছে, আব্বুর অফিস তখন হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আব্বু তখন এখানে পোস্টিং। তো ক্যান্টনমেন্টের ভিতরে যাচ্ছে, তো ক্যান্টনমেন্টের ভিতরে একটা জায়গা আছে এয়ার হেডকোয়ার্টার, মানে এয়ারফোর্সের হেডকোয়ার্টার। ওই জায়গাটায় প্রচুর পরিমাণে বানর থাকে, বুঝতে পারছো, প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে কি বানর হচ্ছে গিয়ে কি থাকে। তো আব্বু সকালবেলা ভোরবেলা, মানে ভোরবেলা 7টা 7:30টার দিকে আব্বুর গাড়িতে করে যাচ্ছে, হুট করে দেখে কি বুঝছো পুরা রাস্তায় প্রায় 500 থেকে 1000 বানর ব্লক করে রাখছে, বানর কোনো গাড়িকে সামনের দিকে যাইতে দিচ্ছে না। আরে কি একটা অবস্থা, কি একটা অবস্থা যে বানর কি বলতো গাড়িগুলোর সামনে যাইতে দিচ্ছে না। এখন বানর আবার এমন একটা প্রাণী বুঝছো, তুমি ওরে কিন্তু ওই যে পিটায় সাইজ করতে পারবা না, যে পিটায় যেমন মানুষকে যেমন কোথাও হরতাল অবরোধ করলে পুলিশ দিয়ে জল কামান দিয়ে যেমন দূর করা যায়, বানরে কিন্তু করা যায় না। ওরা এসে তোমার অ্যাটাক করবে, ঠিক আছে, তোমার টুপি নিয়ে যাবে, তোমার এরকম পা ধরে টান মারবে, প্যান্ট ধরে টান মারবে। এখন 20-25 মিনিট ধরে বসা, ঠিক আছে, কোনোভাবে তো সরাতে পারতেছে না বানরকে, বানরের সংখ্যা আরো বাড়তেছে।
সাথে সাথে হচ্ছে কি আব্বু এমপি কে ফোন দিল, মিলিটারি পুলিশকে ফোন দিল, তারা আসলো, তারা আসে দেখে কি বানর এরকম জড়ো হয়ে আন্দোলনের মতো করতেছে। আরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তো এরপরে ঘটনা বোঝার জন্য ওইখানে এয়ার হেডকোয়ার্টারের সামনে কতগুলো সিসিটিভি ক্যামেরা আছে। তো ওই সিসিটিভি ক্যামেরা ওইটা হচ্ছে গিয়ে কি পর্যবেক্ষণ করে দেখে কি মানে ভোর 5:30টার দিকে মানে ফজর আজানের কিছুক্ষণ পরে একটা ছোট বানরের বাচ্চা হচ্ছে গিয়ে কি রাস্তায় পড়েছিল, অ্যান্ড একজন হচ্ছে গিয়ে কি সৈনিক, সে হচ্ছে ওই বাচ্চাটাকে সে হচ্ছে নিয়ে একটা বাজারের ব্যাগের মধ্যে করে এখান থেকে নিয়ে সে হচ্ছে গিয়ে কি কোথায় হচ্ছে গিয়ে কি চলে গেছে, বুঝতে পারছো? সো বেসিক্যালি ওই বানরের গুলার মধ্যে একটা বানরের ফ্যামিলির একটা বাচ্চা মিসিং হয়ে গেছিল, এবং এই কারণে তারা সবাই মিলে কি করতেছিল বলতে হচ্ছে কি ওইখানে আন্দোলন হচ্ছে গিয়ে কি করতেছিল। এরপরে সিসিটিভি ক্যামেরা দেখে ওই লোকটার পুরা ডিটেলস বের করে তাকে ফোন দিয়ে ওই বানরের বাচ্চা তার বাসা থেকে নিয়ে আসা হয়েছে। এনে যখন বানরের বাচ্চাটা বানরদেরকে দিল, ওরা আস্তে করে কি করলো বলতো, রোড হচ্ছে গিয়ে কি ক্লিয়ার করে হচ্ছে গিয়ে কি চলে গেল। তারা চিন্তা করছে যে এইগুলো হচ্ছে সামাজিক আচরণ, যে সমাজের একজন যখন কোনো একটা সমস্যায় পড়ে যায়, সমাজের বাকি সব সদস্যরা তাকে কি বলতো হচ্ছে কি সাহায্য করতে চলে হচ্ছে গিয়ে কি আসে, বুঝতে পারছো? তো পুরো একদম মানে আমার মনে আছে তখন ক্লাস 2000 কত 9, তো আমি তখন কোন ক্লাসে পড়ি, হয়তো বা ক্লাস 3 বা 4-এ পড়ি, ঠিক আছে? আমার মনে আছে যে আব্বু এসে গল্পটা হচ্ছে গিয়ে আমাকে শোনাচ্ছিল, ঠিক আছে? তো এবার বুঝতে পারছো যে এই যে এই বানর এদের ভিতরে কি দেখা যায় বলতো হচ্ছে গিয়ে কি এই সামাজিক আচরণগুলো হচ্ছে গিয়ে কি দেখা হচ্ছে গিয়ে কি যায়। যেমন ডলফিনদের মধ্যে কিরকম দেখা যায়, সমুদ্রের কোনো একটা ডলফিন তারা যদি অসুস্থ হয়, বাকি ডলফিনগুলো করে কি যেন ওকে ধাক্কাইতে ধাক্কাইতে পারে নিয়ে আসে। কেন বলতো? তারা এইটুকু বিশ্বাস করে যে মানুষ হচ্ছে তাদের বন্ধু, এবং মানুষের কাছে ওই ডলফিনটা গেলে সে চিকিৎসা পাবে এবং তার মাধ্যমে সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ সুফিয়া, এই যে সুফিয়া ভালোটা বলতেছে, কোনো আন্দোলন করতে গেলে বানর নিয়ে আসতে হবে, তাহলে কেউ আর তাকে সরাইতে পারবে না, ঠিক আছে? তো তাহলে গেল এটা। এবার দেখো দেখো যে কাদের মধ্যে দেখো যে দেখা যায়, দেখছো যে কিছু পতঙ্গের মধ্যে দেখা যায় বেবুন, ঠিক আছে, ফোলিয়েজ মাকড়সা, রক্তচোষা বাদুর, বারবেট বানর, ডলফিন, চিত্রা হরিণ বানর, এদের মধ্যে সেগুলো দেখা যায়, ঠিক আছে? কুকুরের মধ্যেও আছে। কুকুর তো সবচেয়ে বেশি মানে আল্ট্রুইজম প্রাণী, সবচেয়ে লয়াল, সবচেয়ে সামাজিক প্রাণী হচ্ছে কুকুর ধরতে গেলে। তো দেখো মৌমাছি একটা সামাজিক সংগঠন, দেখো যে খেয়াল করো, তো দেখবা যে মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে। একটা হচ্ছে ওয়ার্কার বা কর্মী মৌমাছি, কি বলতো, কর্মী মৌমাছি। এটা হচ্ছে এই কর্মী মানে তোমার হচ্ছে গিয়ে কি কর্মী যে মৌমাছি, সরি কর্মী বানানটা ঠিক করে লিখি, এই যে কর্মী মৌমাছি, ওর কাজ কি বলতো, সারাদিন হচ্ছে গিয়ে কি সেবা টেবা করা। এরপর হচ্ছে পুরুষ বা ড্রোন মৌমাছি, কি বলতো, পুরুষ বা ড্রোন মৌমাছি, ওর কাজ কি জানো, ওর কাজ হচ্ছে গিয়ে কি শুধুমাত্র রানীর সাথে তোমার হচ্ছে গিয়ে কি মিলেমিশে নতুন নতুন বাচ্চা হচ্ছে গিয়ে কি জন্ম দেওয়া। আর এই যে হচ্ছে কুইন বা রানী মৌমাছি, দেখছো এর কাজ কি বলতো, ডিম পাড়া এবং সবাইকে কন্ট্রোল করা। তো দেখো রানী মৌমাছি, ঠিক আছে, এই হচ্ছে কি একমাত্র উর্বর, মানে ওই সন্তান তৈরি করতে পারে। ড্রোন মৌমাছি থাকে, এই যে পুরুষ বা ড্রোন 300 থেকে 3000 থাকে, এবং কর্মী মৌমাছি দেখছো প্রায় 60,000 থেকে 80,000 হচ্ছে গিয়ে থাকে। বেবুন কি, শুনো, বেবুনও হচ্ছে বানরের মতো এক ধরনের হচ্ছে গিয়ে কি প্রাণী, এরকম বানরের মতো, বাট এটা সাইজ একটু ছোট হয়, একটু সাইজ একটু কি হয় বলতো, একটু ছোট হচ্ছে গিয়ে কি হয়, ঠিক আছে? এরা গাছের ডালে ডালে ঘুরে বেড়ায়, এবং বেবুনটার হাতগুলো অনেক লম্বা থাকে, বুঝতে পারছো? ওরা যে বানরের মতো এরকম ঝুলতে থাকে ওরা, ঠিক আছে? ক্লিয়ার? এগুলো পর্যবেক্ষণ করছে, এবং এই শুনো এই মৌমাছি থেকে কিন্তু মেইনলি কোশ্চেন গুলো হচ্ছে কি আসে সিকিউ। এবং দেখো যে পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি এবং রানী মৌমাছির মধ্যে পার্থক্য দেখো, খেয়াল করো। আকারে সব থেকে বেশি বড় কে রানী মৌমাছি, প্রজননের সক্ষম হচ্ছে কি রানী মৌমাছি, মধু সংগ্রহ করে কে, দেখো তো যে মধু সংগ্রহ করবে কিন্তু আবার কি বলতো, কর্মী মৌমাছি। এবং দেখো খেয়াল করো, এই যে রানী মৌমাছির বডি থেকে একটা হরমোন নিঃসৃত, একটা কি বলতো, একটা হরমোন নিঃসৃত হয়, সেই হরমোনটার নাম কি বলতো হচ্ছে গিয়ে কি ফেরোমন, কি বলতো, ফেরোমন, ঠিক আছে? এই হরমোনটার কারণেই ডিমগুলা হচ্ছে গিয়ে কি তৈরি হইতে পারে। আয়ুষ্কাল দেখো যে কার কতদিন বয়স, সংখ্যাটা আমরা পারি। এই দেখো খেয়াল করো উৎপত্তি, খেয়াল করো, নিষিক্ত ডিম থেকে রানী মৌমাছি, নিষিক্ত ডিম থেকে কর্মী মৌমাছি, আর অনিষিক্ত ডিম মানে যেই ডিমটা নিষিক্ত হয় নাই পুরোপুরি, সেইখান থেকে পুরুষ মৌমাছি তৈরি হয়। ক্রোমোজোম দেখো, সবার ক্রোমোজোম ডিপ্লয়েড, কিন্তু পুরুষ মৌমাছির ক্রোমোজোম কিন্তু কি বলতো, হ্যাপ্লয়েড। আর ওই দেখো উদ্দয়ন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এইখানে কিন্তু রানী মৌমাছি আর পুরুষ মৌমাছি কি বলতো অংশ নেয়। কিন্তু কর্মী মৌমাছি সে কোনোদিন মৌচাক ছেড়ে যায় না, তার কাজ কি বলতো, মৌচাকের ভিতরে মধুর পরিমাণ বাড়ানো, বুঝতে পারছো? ইয়েস। এবং কর্মী মৌমাছিগুলো কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু ফিমেল, কি বলতো হচ্ছে এরা ফিমেল মানে মহিলা, ঠিক আছে?
পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা কি হচ্ছে বলতো হচ্ছে গিয়ে কি, মানে এই পুরো ঘটনাটা আমি পুরো বাংলাদেশের একটা ঘটনা আমি করি। দেখো, বাংলাদেশে একটা টাইম একজন রানী ছিল, একটা টাইম একজন রানী ছিল, এবং সেই রানী যখন ছিল এই দেশে কি বলতো হচ্ছে গিয়ে কি সে শাসন করতো। সেই শাসনের মধ্যে কে ছিল, অনেক পুরুষও ছিল, অনেক ফিমেলও হচ্ছে গিয়ে কি ছিল, ঠিক আছে। হ্যাঁ, রানীরা বংশ পরম্পরায় কি থাকে বলতো, রানী হচ্ছে গিয়ে কি থাকে, ঠিক আছে। না ওই তো কর্মী মৌমাছি নাপাসিয়াল উদ্যান মানে কি জানো, ওই যে বৈবাহিক মানে অন্য জায়গায় চলে যাবে, একদম পার্মানেন্ট না। কর্মী মৌমাছি উড়ে একটু দূরে যায়, সর্বোচ্চ 1-1.5 মিটার দূরে যে মধু সংগ্রহ করে নিয়ে আবার চলে আসে, বুঝতে পারছো, ক্লিয়ার। হ্যাঁ, পিঁপড়াতেও ফেরোমন থাকে। এবং দেখো যে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, দেখো প্রাণীদের ক্ষেত্রে আল্ট্রুইজম মানে কি, দেখো তো এই যে পরার্থপরতা, তারপর কি বলতো হচ্ছে গিয়ে কি সামাজিক বন্ধন, এই দুইটা যে 1 এবং 3, তার মানে কি বলতো হচ্ছে অপশন কি বলতো হচ্ছে গিয়ে কি সি হচ্ছে গিয়ে এখানে কি অ্যান্সার বলতো, কারেক্ট অ্যান্সার। এবার সমাজের জন্য সবার আজকে লাস্ট কুইজ, সেটা হচ্ছে গিয়ে কি রানী মৌমাছির দেহ থেকে কোন হরমোন নিঃসৃত হয় বলতো, কোন হরমোন নিঃসৃত হয়? সবারই কিন্তু পারা উচিত এইটা, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। 1 2 3 4 4.5 অ্যান্ড কি 5, শেষ। এই যে কি বলতো, ফেরোমন। দেখো ওই দেখো কুমিল্লা বোর্ডে আসছিল 17 সালের কোশ্চেন, মানে আজ থেকে আরো প্রায় 10 বছর আগের কোশ্চেন এটা। এবার দেখো শেষ, আর কিছু কিন্তু নাই। এবং দেখো এই যে পরীক্ষায় প্রশ্ন আসবে কি জানো, এই জিনিসটা সিকিউতে আসে, এই জিনিসটা সিকিউতে আসবে, আর হচ্ছে গিয়ে কি এই যে তোমার হচ্ছে গিয়ে কি ওইটাই সিকিউ এর জন্য খালি এইটুকুই আসে, যে এইটুকুই বেশি হচ্ছে গিয়ে কি পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা রোহানি, তোমার নাম আলাদা করে বলে দিলাম, ঐশী, আবির, মনি, মৌমিত্রা, শিহাব, কলি, আফরা, কেকা, সানজিদা, মিম, কিরে ঘুরে ফিরে তো এরাই হচ্ছে গিয়ে কি হয়। এই ফেরোমেন কেন ইউজ করে, এদের ডিমকে নিষিক্ত করার জন্য, মানে ডিমকে বড় করার জন্য ওরা হচ্ছে এই হরমোনটা ব্যবহার করে, ঠিক আছে। সো দেখি এবার আমরা বিগত বছরের প্রশ্ন, দেখো খেয়াল করো। শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখি দেখতে যে নাফিস সেখানে গাছের ডালে কিছু মৌমাছিও দেখতে পেল যারা বিশেষ ধরনের বাসায় বসবাস করে। উদ্দীপকের উল্লেখিত প্রথম প্রাণীর খাদ্য এবং নিরাপত্তার জন্য দীর্ঘপথ পাড়ি দেয়। ওই যে প্রাণীর কি বলতো হচ্ছে গিয়ে কি মাইগ্রেশন, পাখির মাইগ্রেশন, ঠিক আছে। আল্লাহ যেন ঐশী কিভাবে ফার্স্ট হয়, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই সুফিয়া, কোনো ব্যাপার না, ঠিক আছে। এই যে আলভিয়া, তোমার নাম বললাম, আলিবা সরি। তারপর দেখো এই যে খেয়াল করো, রান্না করার সময় আগুনে হাত পড়ায় সীমা তার হাত দ্রুত সরিয়ে নিল, দেখছো এই যে হাত পড়ছে দ্রুত, এটা হচ্ছে এক ধরনের রিফ্লেক্স। তার বোন রিমা বিজ্ঞানের ছাত্রী ঘটনা লক্ষ্য করে, এটাও এক ধরনের আচরণ। এরূপ আচরণের আরো ঘটনা আমাদের ক্ষেত্রে দেখা যায়, যেমন পায়ে কাটা বিদ্ধ হইলে ক্ষিপ্রতার সাথে পা সরিয়ে নেওয়া, চোখে কিছু পড়লে আপনা আপনি চোখ বন্ধ করা। এই যে রিমার লক্ষ্য করা আচরণগুলো কোন ধরনের, এই যে রিফ্লেক্স, তাই না, রিফ্লেক্স। এবং সেটা কি বলতো হচ্ছে কি ওই যে সহজাত রিফ্লেক্স, তাই না, সহজাত রিফ্লেক্স। সহজাত রিফ্লেক্সের যে একটা হচ্ছে সুপিরিয়র সুপারফিশিয়াল, একটা ভিসেরাল, দেখছো। পুকুর পাড় দিয়ে হাঁটার সময় সজীব দেখলো একটা মাছ তার মুখের ভেতরে বাচ্চাগুলো ঢুকিয়ে নিচ্ছে। উদ্দীপকে উল্লেখিত আচরণটা ব্যাখ্যা করে। শোনো, এই যে আচরণ, এটা কিন্তু একটা ইনস্টিংস, কি বলতো হচ্ছে ইনস্টিংস। কেন জানো, কিছু কিছু মাছ আছে, ওই মাছগুলা ওদের বাচ্চাকে মুখের মধ্যে হচ্ছে গিয়ে গিলে রাখে, কেন বলতো, তা না হলে ওই মাছগুলাকে বড় অন্য কোনো মাছ হচ্ছে খেয়ে ফেলবে। সো এটা হচ্ছে তার একটা সামাজিক আচরণ, বা তার হচ্ছে একটা আবেগ, তার একটা আবেগের জায়গা, এটা হচ্ছে এক ধরনের ইনস্টিংস, বুঝতে পারছো। তারপর খেয়াল করো, উদ্দীপকের বিষয়টির মতো মানব জীবনে কোনো ভূমিকা কি আছে? হ্যাঁ, অনেক ভূমিকা হচ্ছে গিয়ে কি আছে, এই যে সন্তানের লালন পালন করা মানুষের জীবনে আছে না এই ঘটনাটা। দেখো শীতকালে সাইবেরিয়া অঞ্চল থেকে বাংলাদেশে অতিরিক্ত রেখে আসে, এটা এক ধরনের আচরণ। ওই যে ঘন্টা বাজিয়ে মাংস দেখালে কুকুরের জিভে জল আসে, আচরণটা হচ্ছে কি করা বলতো হচ্ছে গিয়ে কি ব্যাখ্যা করো। ওই যে প্যাভলভের প্রতিক্রিয়া, ঠিক আছে, পারবো আমরা। এই যেটা কি বলতো হচ্ছে গিয়ে কি প্যাভলভ, কি বলতো হচ্ছে গিয়ে কি প্যাভলভের হচ্ছে গিয়ে কি ক্রিয়া। শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি দেখতে গিয়ে নাফিস দেখলে গাছের ডালে কিছু মৌমাছি আছে। উদ্দীপক উল্লেখিত দ্বিতীয় প্রাণীটির সামাজিক জীবন ব্যাখ্যা করো। ওই যে 3 ধরনের মৌমাছি থাকে, কার কাজটা কি, ঠিক আছে। আর আলিবা, এটার ব্যাপারে তুমি হচ্ছে কি একটু অফিসে কথা বলো, কারণ এটা তো আমি করতে পারবো না। শেষ, এই যে ক্লাস শেষ। এই যে কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন। জৈব বিবর্তন কি? সময়ের সাথে সাথে জীবের শরীরের পরিবর্তনকে জৈব বিবর্তন বলা হয়। বিবর্তন মানে সেটা। সমসংস্থ অঙ্গ কি বলছিলাম, যে একই জায়গা থেকে তৈরি হয়ে
হচ্ছে, বাট এক এক রকম আলাদা আলাদা কাজ করতেছে, সেটাকে আমরা কি বলি, সমসমস্ত অঙ্গ। আর্কিওপটেরিক্স কি, ওই যে যেই প্রাণীটা সরীসৃপ পাখি দুইটা বৈশিষ্ট্য তাকে আমরা কি বলি, আর্কিওপটেরিক্স কি। জীবাশ্ম কি আমরা জানি, থিগমোট্যাক্সিস কি, স্পর্শ দিলে যে ট্যাক্সিস সেটাকে আমরা কি বলি, থিগমোট্যাক্সিস। ট্যাক্সিস কি বা ফ্যাট কি, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা কি, সহজাত আচরণ বা আবেগ, ঠিক আছে। হ্যাঁ, মৌমাছির ওই ছকটা লিখে দিয়ে নিজের মতো করে একটু ব্যাখ্যা করে লিখবা, শেষ। তারপর দেখো যে অনুধাবনমূলক প্রশ্ন, পাখিকে কেন মহামান্বিত সরীসৃপ বলা হয়, কেন বলতো, কারণ ওই যে পাখির ভিতরে সরীসৃপ কি বলতো, হচ্ছে গিয়ে কি, সরীসৃপ প্লাস তোমার হচ্ছে গিয়ে কি, ওই যে পাখি দুইটার বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে কি থাকতে পারে, বা পাখিটা আসছেই সরীসৃপ থেকে। ল্যামার্কের দুইটা সীমাবদ্ধতা হচ্ছে গিয়ে কি লেখো, ওই যে তোমার মতো করে লিখে দিবা। আল্ট্রুইজম বলতে কি বোঝায়, সামাজিক আচরণ বোঝায়, তাই না, এইটাই। সহজাত আচরণের বৈশিষ্ট্যগুলো লেখো, ওই যে 5টা বৈশিষ্ট্য যে আমি পড়ছিলাম, যে উদ্দেশ্য, একনিষ্ঠতা, তারপর কি ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, এই টাইপের জিনিসপত্র। নাপসিয়াল উদ্যয়ন মানে কি, দেখো যে এই জিনিসটা বলি, একটা মৌচাকে যখন 2টা রানী হয়ে যায়, তখন একটা রানী করে কি জানো, অর্ধেক কর্মী নিয়ে নতুন একটা জায়গায় যে বাসা বাঁধে। এই ধরনের আমরা কি বলি বলতো, হচ্ছে কি নাপসিয়াল উদ্যয়ন, ঠিক আছে। লেস দেখাবো, সাপেক্ষ প্রতিবর্তী বলতে কি বোঝায়, ওই যে যেই প্রতিবর্তী ক্রিয়াটা জন্মের পরে অর্জন করা হয়েছে ওইটা। ট্যাক্সিস সম্পর্কে লেখো, ওই যে ট্যাক্সিস কয় প্রকার, কয়েকটা ট্যাক্সিসের উদাহরণ দিয়ে দিবা। প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলতে কি বোঝায়, ওই যে প্রকৃতি যখন সিলেক্ট করে দেয় যে কার বিবর্তন হবে বা কে টিকে থাকবে কে টিকে থাকবে না, ওইটা। নব্য ডারউইন মতবাদটা কি, শুনো, ডারউইনের মতবাদটাকে যে সীমাবদ্ধতা জায়গাগুলো ছিল সেগুলাকে মডিফাই করে নতুন কিছু তথ্য উপস্থাপন করে বিবর্তনটাকে আরো যুক্তিসঙ্গত করা হয়েছে, এটাকে আমরা কি বলি, নব্য ডারউইন মতবাদ। নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝায়, যে অঙ্গগুলোর কাজ এখন আর নাই, সেটা হচ্ছে গিয়ে কি, নিষ্ক্রিয় অঙ্গ। শুনো, ফ্যাপ আর রিফ্লেক্সের মধ্যে কোনো ডিফারেন্স করা যায় না রে ভাইয়া, কারণ দুইটাই তো সহজাত আচরণ, দুইটা কিছু আলাদা আলাদা খালি বৈশিষ্ট্য থাকে। যে সহজাত আচরণ জন্মের সময় নিয়ে আসে, আর রিফ্লেক্স মানে কোনো কিছু চিন্তা ভাবনা করাই যে কাজগুলো ছাড়াই যে কাজগুলো করা হয়। সো এটাই। আচ্ছা দাঁড়াও, তোমরা একটু 1 মিনিট দাঁড়াও, আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে কি এবার লেজটা হচ্ছে গিয়ে কি দেখাই। আচ্ছা, মেডিকেলের জন্য কিভাবে পড়বা, মেডিকেলের জন্য হচ্ছে গিয়ে কি কি বলে এটাকে, যে যখন তুমি পড়ার চেষ্টা করবা তোমাকে অবশ্যই 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 সেটা হচ্ছে গিয়ে কি বইয়ের লাইনগুলো ধরে ধরে দাগায় দাগায় হচ্ছে গিয়ে কি পড়তে হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি হবে, বুঝতে পারছো, ক্লিয়ার, ওকে। তো দাঁড়াও, এই দেখো, এই যে এই জিনিসটাই আমরা আমাদের হাসপাতালে হচ্ছে আমি করছিলাম, দেখো তো এটা দেখা যাচ্ছে, ফুসকার রোস্ট, ওই যে বললাম যেটা, ঠিক আছে, যে আমি একটা জিনিস বিশ্বাস করি, ফুসকার পানি যত বেশি নোংরা সেই ফুসকাতে তত বেশি টেস্ট। দেখো তো কথাটা সত্য নাকি মিথ্যা। এই যে লেজের ছবি, এই দেখো, এই দেখো, এটা কিন্তু আমাদের হাসপাতালে, এই দেখো, এই যে কত ইঞ্চি, প্রায় 13 সেন্টিমিটার একটা লেজ হচ্ছে আমরা পাইছিলাম, এই যে বাচ্চা, দেখা যাচ্ছে, বুঝতে পারছো। থ্যাংক ইউ আলিবা, ঠিক আছে। এই যে ক্লোজার, এই যে বোঝা যাচ্ছে না ভাই, বোঝা যাচ্ছে, এই দেখো। পরে এটা আমরা অপারেশন করে এটা আমরা হচ্ছে গিয়ে কেটে ফেলে দিছি, এই দেখো, এই যে এই যে বোঝা যাচ্ছে, এবার দেখো, এই দেখো, এই যে বাচ্চার বডিতে, এই দেখো, এই যে লেজটা, এই দেখো, এই যে আরো ছবি আছে, অনেকগুলা ছবি আছে, এই যে দেখো, এই যে লেজটা দেখছো, এই যে আমরা নিজেরা অপারেশন করছিলাম এটা, ঠিক আছে, এই যে, হ্যাঁ মানুষের বাচ্চা, এই যে মানুষের বাচ্চাই তো, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কোনো ক্লাসে দেখা হবে, ঠিক আছে। ততদিন জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা। হ্যাঁ, বাচ্চাটা বেঁচে আছে, বাচ্চাটা বেঁচে আছে, বাচ্চাটা বেঁচে আছে, ঠিক আছে, ঠিক আছে। সো এই যে বিবর্তনের পক্ষেও কিছু প্রমাণ হচ্ছে কি আছে, ঠিক আছে। তাহলে আমরা শেষ করি, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, হ্যাঁ, টাটা, আসসালামু আলাইকুম, ডাক্তার, আল্লাহ হাফেজ।